আমরা এখন শতকরা হার, শতকরা সংযুক্তি, স্থূল সংকেত, আণবিক সংকেত রিলেটেড কিছু এমসিকিউ করব এবং সেটা অ্যাডমিশনের জন্য করব। তো অনেকগুলো এমসিকিউ আছে, তার মধ্যে থেকে বেছে বেছে যেগুলো জটিল টাইপের সেগুলো একটু করার চেষ্টা করব। এরই মধ্যে হয়তো দু চারটা সহজও হতে পারে, তবে আমরা জটিলগুলো চেষ্টা করব, কারণ যখন আমরা কোশ্চেন ব্যাংক সলভ করতে যাব সহজগুলো তো পারবোই, জটিলগুলো তো আটকে যাব, তখন আমাকেই প্রশ্ন করবা। তাই আগে ভাগে আমরা কঠিনগুলো করার চেষ্টা করি, ঠিক আছে? তো প্রথমে 1 নাম্বার একটা কোশ্চেন দেখতেছি, যেটা রুয়েটে আসছিল 12-13-তে, যে বেনজিনে কার্বনের শতকরা পরিমাণ কত। এটাই সবচেয়ে সহজ প্রশ্ন, এই কয়েকটা যতগুলো লিখছি আমি এখন পর্যন্ত। তো এই রিলেটেড দেখো, আমাদের কিন্তু এটাও পরীক্ষা আসছে যে সালফিউরিক অ্যাসিডে সালফারের শতকরা পরিমাণ কত। সবাই পারতো না যে 98 গ্রামের মধ্যে সালফার 32, একে কত 100 কত, ওটা কিন্তু লিখে নেই আমি, সবাই পারবে তাই। তাহলে আমাদের 1 নম্বরের যে সলিউশনটা সেটা হচ্ছে C6H6, মানে বেনজিন, এর ভর কত 78। এখন 78 এর মধ্যে কি চাইছে ওনারা, কার্বনের। 78 এর মধ্যে কার্বন হচ্ছে কত 72 গ্রাম, একে কত আর 100 কত, চেক করে দেখো কত আসে। 92.30 উত্তর আসছে। ওকে, 92.30, এটা কিন্তু সবাই পারবে। তারপর আমি প্রথমে সহজটা দিয়ে শুরু করলাম, যেটা একেবারে সহজ। এরপরে আমরা করব 2 নম্বর একটা প্রশ্ন। 2 নম্বর কি বলছে ওনারা, 2,4,6 ট্রাইক্লোরোফেনলের ক্লোরিনের শতকরা পরিমাণ কত, যেটা কুয়েট 12-13-তে আসছিল। প্রথম কথা হচ্ছে এটা যে সংকেতটা তুমি পারবা না। সংকেতটা কেন পারবা না? কারণ তুমি জৈব রসায়ন তুমি এখনো পড়ো না। যারা জৈব রসায়ন পড়বে তারা কিন্তু এই সংকেতটা পারবে। আমি সংকেতটা লিখে দিচ্ছি, আর জৈব রসায়ন যখন পড়বা তখন তুমি এমনিতেই পারবা। 2 নম্বর দেখো, এখানে 2,4,6, এইখানে বসে ক্লোরিন, এখানে বসে ক্লোরিন, এইখানে বসে ক্লোরিন, 2,4,6 আর ওএইচ, ট্রাইক্লোরোফেনল, তাই বলছি তো না? হ্যাঁ, তাহলে এটা যদি 1 নাম্বার কার্বন হয়, 2, 3, 4, 5, 6, তাহলে 2,4,6 ট্রাইক্লোরোফেনল। ভালো কথা। এরপরে আমরা এটা নিয়ে গবেষণা করি। আমাদের এখানে কার্বন কয়টা একটু গবেষণা করো। 1, 2, 3, 4, 5, 6, 6টা কার্বন না? তাহলে কার্বন এখানে লিখলাম 6টা। এবার আমার সাথে কথা বলো একটু, ক্লোরিন কয়টা এখানে? 3টা, তাহলে এখানে Cl3 লিখলাম। তারপরে এইচ কয়টা দেখো তো রে, এখানে একটা এইচ ঢুকে আছে না? এই কথা বলো, এখানে একটা এইচ আছে, এখানে একটা এইচ আছে। কয়টা এইচ হলো? 2টা, আর একে 3টা, তাহলে এখানে আমাদের H3 এবং শুধু একটা ও পরে থাকলো। এইটুকু না বুঝতে বলতে পারো আমাকে, বুঝতে পারছো কি? ওকে, এখন আমার এটা ইয়া লাগবে, ভরটা লাগবে, একটু বের করো কত আসে। 197.5, 197.5 গ্রাম। আচ্ছা, তাহলে 197.5 গ্রামের মধ্যে চাইছে কি ওনারা, ক্লোরিন বোধহয়। তাহলে ক্লোরিনের ভর কত পাচ্ছ? 35.5 ইন্টু 3 কত হয়? 35.5 ইন্টু 3, 106 ইন্টু 5, 106.5 গ্রাম। একে কত আর যেহেতু শতকরা 100 কত, দেখো তো কত আসে। ক্যালকুলেটর একটু তাড়াতাড়ি চাপতে হবে, শিখতে হবে তো। 53.52, 53.52 কি আছে আমার এখানে? মানে এখানে রেজাল্ট কত আসছে? আচ্ছা, 53.92, 53.92 আছে কিন্তু আমাদের এখানে অপশন, এবং সেটা হচ্ছে খ নাম্বারটা। তাহলে মোটামুটি হয়ে গেছে। এরকম করে কিন্তু আরো অনেক প্রশ্ন আসবে। একটা কথা বলি তোমাকে, টিএনটি, এরকম প্রশ্ন তোমার জীবনে তুমি পাবা। টিএনটি নাম শুনছো কি? একটু বলি তোমাকে, মৌখিক ভাবে করার দরকার নেই, বলি একটু। টিএনটি কি জিনিস? টিএনটি, এই যে টিএনটি, এটাকে বলে ট্রাইনাইট্রোটোলুইন। মানে 1, 2, 3, এখানে একটা লেখার দরকার নাই, NO2, এখানে একটা NO2, কয়টা নাইট্রো মূলক হলো? 3টা, আর CH3 থেকে টোলুইন বলে মানুষ। এটার নাম টিএনটি বা ট্রাইনাইট্রোটোলুইন। টিএনটি এর নাইট্রোজেনের পার্সেন্টেজ কত, টিএনটি এর কার্বনের পার্সেন্টেজ, এইভাবে তোমাকে এমসিকিউ তোমার জীবনে আসবে, এবং আমিও করাবো। এটা বুয়েটেই আসছিল, প্রিলিতে টিএনটি করাবো আমি, জাস্ট আগাম ধারণা দিলাম। ইউরিয়া থেকে প্রশ্ন আসছে, ইউরিয়ার নাইট্রোজেনের পার্সেন্টেজ কত? ইউরিয়া NH2CO, NH2 সংকেত জানো, NH2CO, NH2, এই ইউরিয়ার সংকেত 9 তো পড়ছো, তাই এটা আমি লিখলাম না, বুঝতে পারবো। আর এটা আমি করাবো টিএনটি সম্পর্কে, সামনে করাবো। তাহলে ইউরিয়ার নাইট্রোজেনের শতকরা সংযুক্ত বের করতে পারবা না রে? পারবা। তো এই রিলেটেড কিছু প্রশ্ন কিন্তু আসবে। ওই মনে করি ওরা 9-10-এর মতো যে সালফিউরিক অ্যাসিড বা নরমাল কোনো যৌগের অমুকের শতকরা সংযুক্তি করতে, এগুলো তো সবাই পারবে। এগুলো বোর্ডে হয়তো আসবে, বোর্ডের পরীক্ষার হিসাবটা আলাদা। বোর্ডে পানির মতো সহজ প্রশ্ন আসবে।
এরপরে অদ্ভুত একটা প্রশ্ন 3 নম্বরে দেখতে পাচ্ছি, যেটা আসছে আমাদের কুয়েট 13-14-তে। সাধারণত ইঞ্জিনিয়ারিং সেক্টরের প্রশ্নগুলো একটু একটু এই টাইপের হয়, অদ্ভুত টাইপের হয়। দেখো কুয়েট, চুয়েট, রুয়েট, সাস্ট এই টাইপের কোশ্চেনগুলো জটিল হয়। দেখো এরকম একটা অদ্ভুত যৌগ লিখছে, বলা হচ্ছে এই যৌগের হাইড্রোজেনের শতকরা পরিমাণ কত। ওকে, তো এই যৌগের নাম যখন তুমি জৈব রসায়ন পড়বা তখন পাবা, নাম হচ্ছে প্যারা হাইড্রোক্সি এজোবেনজিন। যারা জানো না লিখো, আমি এখানে আমার লেখা জায়গা নাই, আমি লিখলাম না। প্যারা হাইড্রোক্সি এজোবেনজিন এই যৌগের নাম। আর এটাকে বলে এজো মূলক। এজো মূলক, এটা এই এমসিকিউটা কাজে লাগে। এমসিকিউ যেটা পাওয়া যায় সেটা হচ্ছে নিচের কোনটি এজো মূলক, নিচের কোনটি এজো মূলক, এটাও কিন্তু পাওয়া গেছে। তাহলে এগুলো পাঠ করতে হবে, এবং এই মূলকটা জৈব রসায়নও কিন্তু পাবা। তাহলে বোঝা গেল শতকরা সংযুক্তি পড়লাম আমরা পরিমাণগত রসায়নে, আর কাজে লাগতেছে জৈব রসায়নের জিনিস, ঠিক কিনা? ওকে, এখন এই যৌগ নিয়ে কাজ করতে হবে। কি বলছে ওনারা? এর হাইড্রোজেনের পরিমাণ। দেখি, একটু জটিল মনে হইতে পারে, কিচ্ছু করার নাই, করতে হবে। 3 নাম্বার। তো একটু এখানে তাকাও। 1 2 3 4 5 কার্বন কয়টা? আচ্ছা, কার্বন তো দরকার নেই আমার, হাইড্রোজেন দরকার বোঝা নাকি? তাহলে এইখানে তোমার কার্বনের সাথে এখানে তো হাইড্রোজেনও আছে, এই কথা বলো, আছে কিনা? তাহলে 5টা হাইড্রোজেন, 5 6 7 8 9 আর কে 10। আমরা ভুল যদি হয় সবাই হবে, কিন্তু চেক করো। 1 2 3 4 5 5 এই পাশে তো নাই, 5 এখানে তো নাই, 5 6 7 8 9 আর কে 10, 10টা হাইড্রোজেন। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন হচ্ছে 10। তারপরে কার্বনটা একটু গুনি, নাহলে সমস্যা হবে। তাহলে এখানে তোমার কার্বন হচ্ছে কয়টা? 10টাই তো হচ্ছে, সরি 12টা হচ্ছে, 12টা। 6 আর 6 12, কার্বন 12টা, কার্বন 12টা। এরপরে নাইট্রোজেন 2টা, নাইট্রোজেন 2টা, অক্সিজেন বোধহয় 1টা। দেখো তো একটু চেক করে ভুলভাল হচ্ছে নাকি। হাইড্রোজেনের 10টা চেক করলাম এই। তারপর কার্বন 12টা, কারণ 6 আর এই পাশে 6, এই 6 6 আছে না, 12টা, 12টা গেল। নাইট্রোজেন তো 2টাই দেখতে পাচ্ছি, আর অক্সিজেন 1টা দেখতে পাচ্ছি। আর ভরটা একটু বের করো তো তাড়াতাড়ি, কত আসে? 198 গ্রাম। ঠিক আছে, 198 গ্রামের মধ্যে নাইট্রোজেন আছে কত রে? হাইড্রোজেন চাইছে না, হাইড্রোজেন আছে 10 গ্রাম। এই কথা বলো, 10 না, 10 গ্রাম হাইড্রোজেন আছে, 10 গ্রাম। 1 গ্রামের মধ্যে আর 100 গ্রামের মধ্যে দেখো তো কত আসে। হাইড্রোজেন চাইছে, কিন্তু হাইড্রোজেন 10টা আছে, তো 10 গ্রাম পাবো। এই হাইড্রোজেন মানে কি রে? 10 না, আছে কি অপশন? 5.05 এই যে আছে, গ নাম্বার তো। তাহলে আমরা গ নাম্বারে টিক মারবো। এরকম প্রশ্ন যদি তোমার আসে তুমি কি করবো বলো? যদি আসে, আমরা এই কারণে তো লিখছি যে জটিল টাইপের প্রশ্নগুলি আমরা কাজ করব, সহজগুলো করবো না। সহজগুলো পারবা তুমি। আমরা এরপরে 4 নাম্বারে যাবো। 4 নাম্বারটা সহজ অবশ্য, কারণ ব্লু ভিট্রিলের সংকেত অনেকেই জানে, সবাই জানে। তো ব্লু ভিট্রিল মানে তুত, যেটাকে বলে মানুষ না, কপার সালফেট 5 অণু পানি। আমাকে একটু ভরটা বের করে দেখাও তাহলে। কপার সালফেট 5 অণু পানির ভরটা বের করে দেখাও। 4 নাম্বার, কপার সালফেট 5 অণু পানি, ভরটা বের করে দেখাও। CuSO4 5 অণু পানি, কত হয়? কপার 249.5, 249.5 গ্রাম। তাহলে 249.5 গ্রামের মধ্যে কেলাস পানি আছে 5 কত রে? 90। 1 গ্রামে কত আর 100 গ্রামে কত? শতকরা যেহেতু কেলাস পানি চাইছে ওনারা, 36.08। আচ্ছা, এখানে আসছে 36.08%। তো আমাদেরও কিন্তু অপশন এখানে ক নাম্বারে দেখতে পাচ্ছি 36.08। তো আহামরি তেমন কিছু কঠিন আসেনি। তবে 5 নাম্বারটা নিয়ে একটু অদ্ভুত টাইপের কাহিনী হইতে পারে তোমার জীবনে, 5 নাম্বারটা। তো 5 নাম্বার প্রশ্নটা যদি করি, যেটা বলা হয়েছে, উনি যেটা বলছে আমাকে, সেটা হচ্ছে আর্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড। আর্দ্র ক্যালসিয়াম ক্লোরাইডে পানির শতকরা পরিমাণ কত? বুটেক্সে আসছিল 13-14-তে। আর 4 নাম্বার যেটা, সেটা চুয়েট 13-14-তে আসছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয় 12-13, চিটাগাং ইউনিভার্সিটি 6-7, খুলনা ইউনিভার্সিটি 11-12-তে আসছিল। খুবই ইম্পর্টেন্ট ছিল 4 নাম্বারটা। তো 5 নাম্বারে দেখো ঘটনাটা ঘটবে এরকম, যে আর্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড মানে জানো, আর্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড মানে CaCl2 2 অণু পানি। এই সংকেতটা জানা থাকবে না বিধায় তুই পারবা না এমসিকিউটা, ঠিক আছে? এইটুকু মাথা রাখবে। তাড়াতাড়ি বের করে দেখাও তো আমাকে ভরটা।
আর্দ্র ক্যালসিয়াম ক্লোরাইডের ভর জানবা না, মানে সংকেত জানবা না বিধায় মেটটা পারবা না। কত আসতেছে? 147, 147 গ্রাম। এবার আমার সাথে কথা বলো, 147 এর মধ্যে পানি নাকি চাইছে রে? কার চাইছে? পানিরই চাইছে। পানি হচ্ছে কতটুকু? পানি হচ্ছে তোমার 18 দুগুণা 36, 36 গ্রাম। একে কত আর এখানে 100 এ কত? শতকরা যেহেতু, দেখো তো কত আসে? 24.51, 24.51% আসবে। আছে কি এখানে? এই যে আছে ইয়াতে গ নাম্বারটা। হ্যাঁ, এই যে 5 নাম্বার হয়ে গেছে। এটা বুটেক্স 13-14 তে আসছিল। এরপরে 6 নাম্বার কোশ্চেন, বক্সাইট আকরিকে অ্যালুমিনিয়াম অক্সাইডের পার্সেন্টেজ কত? তো বক্সাইটের সংকেত না জানা থাকলে তো পারবো না। আমি পারবো? পারবো না। তাই আমার বক্সাইটের সংকেতটা জানা থাকতে হবে। এখন বক্সাইট কত নাম্বার? এটা 6 নাম্বার। দেখো 6 নাম্বার। তো বক্সাইট মানে কিন্তু Al2O3 2 অণু পানি, এটাকে বক্সাইট বলে। এটাকে বক্সাইট বলে। অ্যালুমিনিয়াম অক্সাইড 2 অণু পানি। সংকেত জানবো না বিধায় এমসিকিউ পারবো না কিন্তু, এটুকু মাথায় রাখবা। বলো তো কত আসে? 113, 113 গ্রাম চাইছে কি একটু দেখি। বক্সাইট আকরিক অ্যালুমিনিয়াম অক্সাইড। আচ্ছা, শুধু এইটার ভর কত বলো? 77। 113 গ্রামের মধ্যে Al2O3 আছে 77 না? 77। তাহলে এই অংশটা হয়তো 77 গ্রাম। তাহলে একে কত আর এখানে 100 কত? দেখো তো কত আসে? কত আসছে? কোথায় 138? এটা আচ্ছা 138, 138 হবে তাহলে। 138 আর এটার ভর কত হবে? 102, 102 গ্রাম। ওকে, 102। তাহলে 138 গ্রামের মধ্যে অ্যালুমিনিয়াম অক্সাইড 102 গ্রাম। একে কত? 100 কত? 73.91, 73.91% আছে অপশন এখানে। এই যে ক নাম্বারটা তো আছে কথা না? 73.91। তাহলে ক নাম্বারটা দেখাবো আমরা। 73.90 আর এখানে 91 কাটা কাটা মিলে গেছে। কি আর করার, যেটা খুব মিলবে সেটা ঠিক মারতে হবে। এরপরে আমরা কিছু অদ্ভুত মেথে চলে আসবো। 7 নাম্বারটা দেখো। 7 নাম্বার যেটা বলা হয়েছে যে 0.5 গ্রাম ভরের একটি জৈব যৌগ দহনের পর, তো দহনের পর নরমালি আমরা যেটা জানি সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড হয়, পানিও হয়। তো কে কতটুকু হয়েছে এটা দিছে ওরা, যে 0.9 গ্রাম কার্বন ডাই অক্সাইড এবং 0.3 গ্রাম পানি উৎপন্ন হলো। এখানে বলা হয়েছে যে অক্সিজেনের শতকরা পরিমাণ কত, যেটা আসছিল কুয়েট 13-14 ও রুয়েট 13-14 তে আসছিল। তো কোশ্চেনটা করে একটু দেখি কি হয়। তুমি জানো এগুলো অদ্ভুত টাইপের কোশ্চেন। তো 7 নাম্বার দেখি কি হয়। 7 নাম্বার আমরা প্রথমে যেটা কাজ করব সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং পানি থেকে কার্বন এবং হাইড্রোজেনের শতকরাগুলো বের করে নেব। দেখি প্রথমে আমি কার্বনটা বের করে নিই, কার্বনের শতকরা পরিমাণ বের করে নিই। 44 গ্রাম CO2 এর মধ্যে কার্বন আছে 12 গ্রাম। 12 গ্রাম। তাকাও একটু, তাকাও তাকাও। 44 গ্রাম না? 44 গ্রামের মধ্যে কার্বন আছে 12 গ্রাম। একে কত? এই যে 0.9 গ্রামে কত? একে কত? 0.9 গ্রামে কত? 0.9 গ্রামে কত? 0.2। এরপরে হাইড্রোজেন আসো পূর্বের মতো। 18 গ্রাম পানির মধ্যে হাইড্রোজেন আছে 2 গ্রাম। একে কত? 0.3 তে কত? 18 গ্রাম পানির মধ্যে হাইড্রোজেন আছে 2 গ্রাম, যেহেতু H2 ছিল 2 গ্রাম। একে কত আর 0.3 তে কত? 0.3 তে কত বলো? 0.03, 0.03। এরপরে দেখো জৈব যৌগে সাধারণত কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। জৈব যৌগ মানে কি? কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে। তো দেখা গেল অক্সিজেনও আছে সেখানে। তো আমি যদি কার্বন আর হাইড্রোজেনটা যোগ করে টোটালটার সাথে মাইনাস করি, আমি অক্সিজেনের ইয়েটা পাবো না, পরিমাণটা পাবো না। আমার তো অক্সিজেনের পরিমাণটা দেখো, আমি এইভাবে বের করতে যাচ্ছি। অক্সিজেন ইকুয়াল কতটা ছিল এখানে? 0.5। টোটাল 0.5 মাইনাস, এবার নতুন দুইটা যোগ করে দেবো, যেটা বের করলাম। কার্বনের ছিল 0.24 আর এখানে ছিল হাইড্রোজেন 0.03। তাহলে অক্সিজেনের পরিমাণ কত পাচ্ছি? 0.227 গ্রাম। আচ্ছা, এবার টোটাল এত গ্রাম থেকে অক্সিজেন পাই।
এটা একে কত, একশো কত? এই ভুলভাল কি বলতেছে রে? কোনটা এটা? কি আসতেছে? 0.23, 0.23, ভুলভাল দিচ্ছ কেন? এরপরে 0.5 গ্রামের মধ্যে কার্বনিত অক্সিজেন অক্সিজেন আছে 0.23, একে কত আর 100 কত? দেখো তো কত পার্সেন্ট, কত পার্সেন্ট আসতেছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি করার দরকার না, ধীরে ধীরেই করো, ভুল দিও না তথ্য। 46 অপশন কি আছে না? মানে আচ্ছা 44 আসতেছে। তোমার এখানে কত আসছে? 46%। আমরা যদি পুরো মানগুলোই নেই, এখানে কত আসতেছে? এখানে 0.24, 0.0 আরো অনেকগুলো ছিল, 0.245 নেই, তিনটা নেই সংখ্যা। আর এখানে ছিল 0.033 বোধ হয়, দেখো তো 33। এবার একটু কাজ করার চেষ্টা করো তো, দেখো তো কত আসে। এখানে কত আসবে? 0.278। এবার একটু ম্যাথটা করার চেষ্টা করো তো। (0.5 গ্রামের মধ্যে অক্সিজেন আছে 0.278, একে কত, 100 কত? 44.24। এই যে চলে আসলো। তবে হ্যাঁ, যেহেতু এমসিকিউ, তোমার কত আসছিল জানো? 46। দেখো তো আশেপাশে কোথায় আছে, এইখানে তোমাকে দাগাইতে হতো। তো আমরা এদের সাথে মিলানোর জন্য ফুল মানগুলো নিয়ে কাজ করলাম মোটামুটি, তাই না? কি আর করার, করতেই হবে। ওকে, এরপর 8 নাম্বারটা দেখে একটু। 8 নাম্বারটা কি বলা ছিল? এরপর 8 নাম্বারটা কি বলা ছিল? 8 নাম্বার দুইটা মেথড আছে, আর দুইটা বা তিনটা। এত গ্রাম জৈব যৌগ থেকে কেরিয়াস পদ্ধতিতে এত গ্রাম বেরিয়াম সালফেট পাওয়া যায়, ওই যৌগে শতকরা সালফারের পরিমাণ কত? যেটা কুয়েট 12-13তে আসছিল। তো এটা আগে বলি, একটু তোমাকে নোট করে দিই কাহিনীটা। হ্যালোজেন মানে এক্স, হ্যালোজেনের পরিমাণ নির্ণয় করা যায় কেরিয়াস পদ্ধতিতে। এমসিকিউ, কেরিয়াস পদ্ধতিতে। আর সালফারের পরিমাণ নির্ণয় করা যায় পরিবর্তিত কেরিয়াস পদ্ধতিতে। তাহলে এক্স হচ্ছে হ্যালোজেন। তো হ্যালোজেন এর পরিমাণ নির্ণয় করার জন্য একটা পদ্ধতি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কেরিয়াস পদ্ধতি। এত গ্রাম জৈব যৌগ থেকে কেরিয়াস পদ্ধতিতে এত গ্রাম বেরিয়াম সালফেট পাওয়া যায়। তো বেরিয়াম সালফেট পাওয়া যায়, তো দেখো একটু 0.2175 গ্রাম থেকে কেরিয়াস, এতগুলো বাংলা কথা লিখলাম না, এই কথাটাই লিখতে হবে আর কি। এত গ্রাম জৈব যৌগ থেকে কেরিয়াস পদ্ধতিতে বেরিয়াম সালফেট পাওয়া যায় এত গ্রাম। এত বড় লিখে লাভ আছে? এত গ্রাম থেকে বেরিয়াম সালফেট মানে সংক্ষেপে লিখলাম BaSO4 পাওয়া যায় 0.5825 গ্রাম। 1 গ্রাম থেকে কত, আর 100 গ্রাম থেকে কত? কেন 100 করলাম পরে বলতেছি, তুমি আগে মানটা বের করে নিয়ে আসো। 267.82 গ্রাম। ওকে থাক। এরপরে বেরিয়াম সালফেটের ভরটা আমাকে বের করে দেখাও একটু। বেরিয়াম সালফেটের ভরটা বের করে দেখাও কত আসে, তাড়াতাড়ি একটু করো। বেরিয়াম সালফেট 233 গ্রাম। ওকে, এরপরে আমরা যেটা করছি এটা কিন্তু শতকরার হিসেবে করছি, কিন্তু এই জিনিসটা, তাই না রে? শতকরা কেন, এই যে এখানে 100 দিয়ে করলাম, যে শতকরা হিসেবে করলাম। এরপরে দেখো 233 গ্রাম BaSO4 এর মধ্যে সালফার আছে। সালফার চাইছে না ওনারা কোশ্চেনে, সালফারের শতকরা পরিমাণ। সালফার আছে 32 গ্রাম। অতএব 1 গ্রামে কত, আর ওই পাশে যেটা বের করছি 267.82 গ্রামে সালফার কত? রেজাল্ট আসতেছে 36.78%। আচ্ছা প্রশ্ন, আপনি তো 100 দিলেন না, তারপরে পার্সেন্ট দিলেন। জি, আমি তো পার্সেন্টের মান এখানে শতকরা মানে তো ব্যবহার করছি, এই মানটা এখানে ব্যবহার করছি আমি। তো দেখি একটু আছে কি অপশন কিনা, দেখি আছে তো। এই যে খ নাম্বারটা আছে, তাহলে বিকল্প পদ্ধতি করবো অবশ্যই। তো এই পদ্ধতিতে এরকম যতগুলো ম্যাথ পাবা তুমি এই পদ্ধতি অ্যাপ্লাই করলে কিন্তু হবে।
এই পদ্ধতি যতগুলো ম্যাথ এরকম পাবা, মোটামুটি 2-3টা পাওয়া যায় এই টাইপের কোশ্চেন। তো আমরা এখন বিকল্প পদ্ধতিতে যাচ্ছি, দেখি কি হয়। আমরা এখন বিকল্প পদ্ধতিতে যাওয়ার চেষ্টা করি, দেখি পারি কিনা। ম্যাথে দক্ষতা থাকতে হবে, হ্যাঁ, নাহলে সমস্যা আছে। তাহলে আমরা বিকল্প পদ্ধতি যাচ্ছি, বিকল্প, দেখি কি হয়। এতগ্রাম জৈব যৌগ থেকে এতগ্রাম বেরিয়াম সালফেট পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, তো এইখানে আমি প্রথমে বেরিয়াম সালফেটের ভরটা বের করব। কত জন ছিল? বেরিয়াম 233 ছিল, 233 গ্রাম ছিল। আমি এবার উল্টা সাইড থেকে করব। 233 গ্রাম BaSO4 থেকে সালফার পাওয়া যায় 32 গ্রাম। অতএব 1 গ্রাম থেকে, অতএব কত গ্রাম বেরিয়াম সালফার ছিল এখানে? 0.58 ছিল না রে? 0.5825 গ্রাম বেরিয়াম সালফেট থেকে সালফার পাওয়া যায়। বলো তো কত হচ্ছে? 0.08 গ্রাম। আবারও বলতেছি, আমি কিন্তু সালফারের পার্সেন্টেজ বের করতেছি কোন যৌগ থেকে? এইটুকু থেকে। কিন্তু এইটুকু থেকে তো হবে না, কারণ এরও তো জন্ম হয়েছে এর পেট থেকে। এই দেখো, এরও তো জন্ম হয়েছে এর পেট থেকে, হয়েছে না রে? এর পেট থেকে হয়েছে না? এবার মূল যৌগ তো এইটাই, তাহলে বলতে পারে না এত গ্রাম জৈব যৌগ থেকে সালফার পাই এত গ্রাম। অতএব সুতরাং 0.2175 গ্রাম জৈব যৌগ থেকে, জৈব যৌগ থেকে এস পাচ্ছি, এস পাই 0.08 গ্রাম। কথাটা ঠিকই আছে। অতএব 1 গ্রামে কত? অতএব 100 গ্রামে কত? 1 গ্রামে কত? 100 গ্রামে কত? বলো তো রে, কত আসে? ওইটা তো আসার কথা। হ্যাঁ, 36.78%। এটা কিন্তু আমাদের উত্তর, এটা কিন্তু আমাদের উত্তর। তো আমরা কিন্তু যে কোনো একটা পদ্ধতিতেই করতে পারি, এবং দুইটাই মোটামুটি সেমি পদ্ধতি। হয়তো একটা শেষ থেকে শুরু করছিলাম, একটা শুরু থেকে শেষ করছিলাম, এরকম আর কি, আর কিছু না। তো ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ, অনেক ছেলেমেয়ে পারবে না, তোমাকে বাসায় একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে, যেটা কুয়েট 12-13-তে আসছিল। ওকে, আমরা 9 নম্বরে চলে আসি। আশা করা যায় এখন আর 9 নাম্বার নিয়ে বেশি আমার কথা বলতে হবে না। আশা করা যায়, 9 নাম্বার নিয়ে আর তেমন কোনো কথা বলতে হবে না। তো 9 নাম্বার কোশ্চেনটা পড়ি তাহলে একটু, কি হয় 9 নাম্বার কোশ্চেনটা পড়ি। তো 9 নাম্বার কোশ্চেনটা পড়ে যেটা বোঝা গেল যে কেরিয়াস পদ্ধতিতে এত গ্রাম জৈব যৌগ থেকে 0.475 গ্রাম সিলভার ক্লোরাইড পাওয়া গেল। ওই যৌগে ক্লোরিনের পার্সেন্টেজ কত? আমরা দুই পদ্ধতিতে করব না এক পদ্ধতিতে করব? একটা ফের কেন? তাহলে 0.186 গ্রাম জৈব যৌগ থেকে সিলভার ক্লোরাইড পাওয়া যায়, 0.475 গ্রাম। দেখো নিয়মের বাইরে যাচ্ছে না কিন্তু। অতএব 1 গ্রামের মধ্যে পাওয়া যায় কত? অতএব 100 গ্রামের মধ্যে পাওয়া যায় কত? মানে প্রথম নিয়ম আর কি, বলো তো একটু তাড়াতাড়ি চাপো তো, কত আসে? 255.37 করলাম আমি গ্রাম। এরপর আমরা কি করছিলাম? ওই যৌগটার আণবিক ভর বের করছিলাম, মনে আছে না? অতএব AgCl এর আণবিক ভর কত হচ্ছে তাহলে? 142.5 গ্রাম। এরপর আমরা গবেষণা করে দেখি একটু কি হয়। 142.5 গ্রামের 5 গ্রাম AgCl এর মধ্যে Cl আছে 35.5 গ্রাম, তাই তো? অতএব 1 গ্রামের মধ্যে কত? অতএব 255.37 গ্রামের মধ্যে কত? দেখো তো কত আসে? 63.6 কি গ্রাম। আর এটা আমাদের পার্সেন্টেজ হবে, এটাই কিন্তু আমাদের পার্সেন্টেজ হবে, শেষে পার্সেন্টেজ হবে। আছে কি অপশন এরকম কিছু? 63.1 আছে,
তো যে একটু কম বেশি মানগুলো হওয়ার কারণে একটু কম বেশি হয়েছে, তো আমাদের কাছাকাছি উত্তর আসছে খ নাম্বারটা, আমরা খ নাম্বারেই টিক মারতে হবে আমাদের। তো এটা হলো আমাদের নর্মাল একটা প্রথম পদ্ধতি, একটা আমরা বিকল্প পদ্ধতিতেও করতে পারি। তাড়াতাড়ি একটু করে ফেলেই, এটাকে মিশিয়ে দিব, মিশিয়ে দিচ্ছে। আমরা বিকল্প পদ্ধতি করি। দেখো আমাদের ম্যাথে দক্ষতা অর্জন করতে হবে, সেটা যেমনে পারি, বারবার বলতেছে ম্যাথ পারতে হবে। ম্যাথ পারলে এই অধ্যায়ে তুমি মানুষকে বলতে পারো যে আমি পারি। তাহলে আমাদের সেই পূর্বের নিয়ম এজিসিএল মানে তুমি জানো, কত জনে বলছিলা এজিসিএল এর ভর কত জনে বলছিলা? 42। হ্যাঁ আচ্ছা, 142.5 গ্রাম। তো আমরা আমাদের নিয়মের মধ্যে থাকবো, দেখি 142.5 গ্রাম এজিসিএল এর মধ্যে। সিএল চাইছে না, সিএল না কার নাম চাইছে রে? ক্লোরিন চাইছে। ক্লোরিন হচ্ছে তোমার 35.5 গ্রাম। অতএব 1 গ্রামে কত? অতএব 100 তো না, কি বলছে এখানে? সিলভার ক্লোরাইড কতটুকু ছিল কোশ্চেনে? এই যে এখানে 0.475 0.475 গ্রাম সিলভার ক্লোরাইডের মধ্যে ক্লোরিন হচ্ছে কত গ্রাম? 0.11833 গ্রাম। ওকে, এরপরে এটা কিন্তু তোমার বের হচ্ছে ক্লোরিনের পরিমাণটা নাকি? ক্লোরিনের পরিমাণ। এখন মূল যৌগ কতটুকু ছিল? 0.186। এখন 0.186 গ্রাম মূল যৌগ থেকে, জৈব যৌগ থেকে আমি ক্লোরিন পাচ্ছি 0.11833 গ্রাম। অতএব 1 গ্রামে কত? অতএব 100 গ্রামে কত? দেখো তো কত আসে? 63, ওইটাই তো আসছে। হ্যাঁ, 63.6% আসবে। আমরা 10 নম্বরে চলে আসলাম, যে 0.20 গ্রাম জৈব যৌগকে কেরিয়াস প্রণালীতে। প্রথম কথা হচ্ছে কেরিয়াস প্রণালীর এমসিকিউটা বারবার বলতেছি যে এমসিকিউ আসতে পারে এরকম করে, যে কেরিয়াস পদ্ধতিতে নিচের কোন মৌলের পরিমাণ নির্ণয় করা যায়? বিশ্লেষণ করে এত গ্রাম বেরিয়াম সালফেট পাওয়া গেল, সালফারের পার্সেন্টেজ কত? চুয়েট 14-15তে আসছিল। তো এই টাইপের কোশ্চেনগুলো ইঞ্জিনিয়ারিং সেক্টরেই বেশি আসে। তো দেখি একটু, যেহেতু পরে আসলাম কিছুক্ষণ আগে, 0.20 গ্রাম জৈব যৌগ থেকে বা জৈব যৌগকে কেরিয়াস প্রণালীতে বিশ্লেষণ করে বেরিয়াম সালফেট পাওয়া যায়। 0.1167 গ্রাম। তাহলে 1 গ্রাম থেকে কত? তাহলে 100 গ্রাম থেকে কত? এখানে একটু তাড়াতাড়ি বলো তো আমাকে, জোরে বলো। 58.35 পেলাম গ্রাম। আচ্ছা, যা হোক, এরপর আমরা যেটা করতাম সেটা হচ্ছে বেরিয়াম সালফেটের ভরটা বের করতাম, যেহেতু করে আসছি। 233 বাজানে কত রে? 233 গ্রাম। আচ্ছা, 233 গ্রাম। এরপর আমরা যেটা করতাম, এই পাশে লিখি এটা, যে 233 গ্রাম বেরিয়াম সালফেটের মধ্যে সালফার কত পাবো আমি? এখানে 32 গ্রাম। 32 গ্রাম। অতএব 1 গ্রাম থেকে পাবো কত? অতএব 58.35 গ্রামের মধ্যে কত? 8.01% আসবে। কেন পার্সেন্টটা দিলাম? কারণ আমি তো এই মানটা তো শতকরার মান। কেমনে শতকরা? ওই যে 100 নিয়ে কাজ করছিলাম, তাই আমাকে এখানে দাগাইতে হবে, সেটা হচ্ছে ওই যে গ নাম্বারটা দাগাইতে হবে। তো এইটার বিকল্প পদ্ধতিও আছে, সেটাও করা উচিত। মানে এই টাইপের ম্যাথগুলোকে স্কিপ করার কোনো সুযোগ নেই, কারণ এই টাইপের ম্যাথগুলো ভর্তি পরীক্ষায় আসবে, আর মানুষ পারবে না। বোর্ড পরীক্ষার জন্য হাতে গোনা 2-4টা করে যাবে, তো এই কারণে সে পারবে না। জিপিএ 5 পাওয়া আর এগুলো কোশ্চেন পারা আলাদা। তাহলে এটার বিকল্পটা কি হতে পারে? বিকল্প হচ্ছে ওই যে বেরিয়াম সালফেট আমরা কিছুক্ষণ আগে বের করলাম, বেরিয়াম সালফেট ছিল 233। তাহলে 233 গ্রাম বেরিয়াম সালফেটের মধ্যে সালফার হচ্ছে 32 গ্রাম। অতএব 1 গ্রাম বেরিয়াম সালফেটের মধ্যে সালফার হচ্ছে কত? আর এখানে তোমার কত গ্রাম বেরিয়াম সালফেট ছিল? এখানে 0.1167 না, 0.1167 গ্রাম বেরিয়াম সালফেটের মধ্যে সালফারের পরিমাণ এখানে কত আসতেছিল?
0.16 আর কিছু 0.016 গ্রাম। আচ্ছা, এরপরে এটা কিন্তু আমরা যেই পরিমাণটা বের হয়েছিল না 0.20 থেকে কেরিয়াস প্রণালীতে বিশ্লেষণ করে যেইটুকু বেরিয়াম সালফেট বের হয়েছিল এইটুকু নিয়ে কাজ করছি। তো আমাকে তো পুরোটা নিয়ে কাজ করতে হবে, আমাকে তো 0.20 নিয়ে কাজ করতে হবে। তার এখন দ্বিতীয় ধাপে যেটা কাজ করতে হবে 0.20 জৈব যৌগ থেকে সালফার পাওয়া যায়, যেটা বের করছে 0.016 গ্রাম। অতএব 1 গ্রাম থেকে, অতএব 100 গ্রাম থেকে, 100 গ্রাম থেকে দেখো তো এখানে 8 পয়েন্ট ওইটা আসে কিনা। 8 শুধু 8 আসতেছে। আচ্ছা 8.01 আসতেছে, 8.01 আসতেছে পার্সেন্ট দিব এটা। তো এটা কিন্তু আমাদের আসছে। তো যে যেভাবে পারে আর কি, যেভাবে পারুক করুক, তবে এটা স্কিপ করার কোনো সুযোগ থাকবে না। আমরা একটু 11 নম্বরের দিকে যাচ্ছি, 11 নম্বরের দিকে যাচ্ছে। কোশ্চেনটা পড়ি ভালো করে, কোশ্চেনটা কি বলছে। কোশ্চেনটা ওনারা যেটা বলতেছে সেটা হচ্ছে 30% HCl এর আপেক্ষিক গুরুত্ব, 30% HCl এর আপেক্ষিক গুরুত্ব 1.2 হলে উহার 2 ml এ কত গ্রাম HCl আছে। তো এই রিলেটেড ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা আপেক্ষিক গুরুত্বটাকে রো মনে করে কাজ করব, যদিও ঘনত্ব আর আপেক্ষিক গুরুত্বের মধ্যে সামান্য পার্থক্য আছে। তো ম্যাথ করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো কত গ্রাম বলছে না, প্রথমে তাহলে এসটা আগে বের করে নিই, 11 নম্বর। তো এস যদি বের করে নিই, যারা ক্লাস করছি আমরা 10 ইন্টু পি ইন্টু রো বাই এম, এই ক্লাস করছেন এই টাইপের। 10 ইন্টু পার্সেন্ট মানে 30, রো মানে কত 1.2, এম মানে HCl কত 36.5, কত আসতেছে 9.863। আচ্ছা মোলার। এরপরে যে ঘটনাটা ঘটে, ওনারা কিন্তু ডাব্লু চাইছে। ডাব্লু আমরা অনেকভাবে বের করতে পারি, তার মধ্যে আমাদের পরিচিত যে সূত্র একটা আছে সেটা দিয়ে কাজ করব। তোমার ডাব্লু বাই এম ইকুয়াল ভিএস, এই সূত্র দিয়ে করতে পারবো। অনেকভাবে করা যায়, তার মধ্যে এটাও তো অ্যাপ্লাই করা যেতে পারে, কারণ এটা কথা থেকে আসছে ওই যে এন ইকুয়াল ডাব্লু বাই এম এক্স বাই এন, ওই সূত্র থেকে আসছে কিন্তু। তাহলে যেহেতু এককভাবে ভি ব্যবহার করতেছি, এটাকে আমার কিসে নিতে হবে বলো, লিটারে নিতে হবে। আর ঘনমাত্রা তো পাইছি আমি এখানে। আর কোশ্চেনে কত ছিল, এমএল বোধহয় ছিল না, কি ছিল কোথায়, এমএল ছিল। এটাকে লিটার বানাও, ভিটাকে লিটার বানাও, কত আসে। আর HCl মানে তোমার 36.5, এই লিটার বানাও 2 ml টাকে। উত্তরটা যাচ্ছে না, ভিটা কত হবে 2 × 10⁻3। তো ডাব্লুটা কত আসতেছে 0.72। তো 0.72 আমাদের উত্তর আছে তো নাকি, তাহলে এখানে আমাকে টিক মারতে হবে 0.72 এখানে। ওকে, তো এই রিলেটেড ম্যাথ আসতে পারে। দেখো সহজ ম্যাথ না আসতে পারে, একটু ঘুরে পেঁচাই দিতে পারে। তো আমরা চাইলে 1000 ডাব্লিউ ইকুয়াল এসএমভি দিয়েও ডাব্লুটা বের করতে পারতাম, যে যেভাবে করে কোনো অসুবিধা নাই। সহজ না, যে যেভাবে পারে করুক, অসুবিধা নেই। 12 নম্বর, সমুদ্রের পানির আপেক্ষিক গুরুত্ব এত। সমুদ্রের পানির আপেক্ষিক গুরুত্ব আমরা কিন্তু বারবার বলে দিচ্ছি যে আমরা জটিল টাইপের ম্যাথগুলো করাচ্ছি। তো সমুদ্রের পানির 1 লিটারকে সম্পূর্ণ বাষ্পীভূত করে অবশেষ রূপে এত গ্রাম লবণ পড়ে থাকে। আমরা সারা জীবন জানি যে সমুদ্রের পানিকে বাষ্পীভূত করলে যে লবণটা পাওয়া যায় সেটা তো মানুষ খায় নাকি, সোডিয়াম ক্লোরাইড। তো সমুদ্রের পানিতে কঠিন বস্তুর পার্সেন্টেজ কত, কঠিন বস্তুর পার্সেন্টেজ মানে হচ্ছে লবণের পার্সেন্টেজটা চাইছে। তো আমরা যেটা বলতে পারি, সমুদ্রের পানির ভর বের করি একটু। সমুদ্রের পানির ভর বের করি, ভর বের করি কিভাবে, রো ইকুয়াল ভর ইন্টু আয়তন। এটা হচ্ছে সমুদ্রের পানির ভর, সমুদ্রের পানির ভর। আচ্ছা, এখানে একটা কাহিনী আছে, কাহিনীটা হচ্ছে এরকম যে এম ইকুয়াল রো ইন্টু ভি। আমাকে একটু বলো তো রোটা কিসে দিছে ওনারা, কই রো করে আপেক্ষিক গুরুত্ব 1.03, এটা গ্রামে দিছে না, গ্রামে দিছে যে গ্রাম। তাহলে ভিটাকে কি লিটারে নিবা না এমএল এ নিবা, এমএল এ নিতে হবে। এই যে 1 লিটার বলছে, যদি 1 নিয়ে কাজ করে ভুল হবে না, ভুল হবে। তাহলে তাকে কিসে নিতে হবে, 1000-এ নিতে হবে, 1000 নিতে হবে। কারণ আমরা জানি 1 লিটার মানে হচ্ছে 1000
মিলিলিটার। ওকে, বলো 1030 বোধ হয়, 1030। এরপরে এইটা কার ভর বের হলো রে? এটা সমুদ্রের পানির, এই অংশের সমুদ্রের পানির ভর। তো এত গ্রাম ভরকে, এত গ্রাম সমুদ্রের পানির ভরকে বা ভর থেকে এত গ্রাম সমুদ্রের সমুদ্রের সংক্ষেপে লিখলাম, এত গ্রাম সমুদ্রের পানি থেকে কঠিন বস্তু পাওয়া যায়। কঠিন বস্তু, কঠিন বস্তু পাই, কঠিন বস্তু পাই এই কথায় আছে। এই যে 36.4 গ্রাম, 36.4 গ্রাম। অতএব 1 গ্রামে কত? অতএব 100 গ্রামে কত? যেহেতু শতকরা নিয়ে কাজ করতেছি, দেখো তো কত আসে। উত্তর কি আছে এখানে? অপশন 3.53, 3.53% আসবে। তো এরকম কিছু অপশন আছে অবশ্যই। 3.53 মানে 5, এই যে গ নাম্বারটা। আচ্ছা দেখ, এখানে কাহিনী করছে রে, মানে কাছাকাছি উত্তর দিছে তো। এই যে ক নাম্বার 3.54 আর 3.53, হুবহু 3.53 আসছে। 533, আচ্ছা 533 হতে পারে, সমস্যা নেই। তাহলে আমাকে গ নাম্বারটা দেখাইতে হবে। নাও, গেল। তাহলে তোমার 11 নাম্বারটা কোথায় আসছিল? 11 নাম্বার প্রশ্নটা আসছিল চিটাগাং ইউনিভার্সিটি 2021 রিসেন্টলি, 2-4 বছর আগে। আর 12 নাম্বারটা কোথায় আসছিল তাহলে? ইসলামিক, এই তোমার ইসলামিক ইউনিভার্সিটি 8-9 এবং চুয়েট 11-12 দুই জায়গাতে কোশ্চেনটি পাওয়া গেছিল। ওকে, এরপরে 13 নাম্বারে চলে আসবো আমরা। তো 13 নাম্বারটা একটু অন্যরকম, দেখি একটু কি করা যায়। তো 13 নাম্বার যে প্রশ্নটা সেটা পড়ি। বাগানে ব্যবহৃত একটি সারে, বাগানে ব্যবহৃত একটি সারে 30% ফসফরাস P2O5 মানে ফসফরাস পেন্টা অক্সাইড হিসেবে আছে। 30% ফসফরাস P2O5 হিসেবে থাকে, যা পানিতে দ্রবণীয়। এবং উক্ত সারে ফসফরাস পার্সেন্টেজ চাইছে ওনারা, এবং আসছে বুয়েটে 11-12-তে আসছে। 4টা অপশন দেওয়া হয়েছে, দেখি কি করা যায়। প্রথম কথা, তুমি আমাকে আগে কত নাম্বারে? 13। প্রথম কথা, তুমি আমাকে P2O5 এর ভরটা বের করে নিয়ে আসো। কত আসে? 142। এরপরে আমরা পি এবং ও এর পিয়াগুলো বের করি, পার্সেন্টেজ গুলো বের করি। তাহলে পি এর পার্সেন্টেজ বের করো। 142 গ্রামের মধ্যে ফসফরাস 62 গ্রাম, একে কত 100 কত বের করো। অনুরূপভাবে অক্সিজেনের পার্সেন্টেজ বের করো। 5 কত? 80 না? 142 গ্রামের মধ্যে অক্সিজেন 80 গ্রাম, একে কত 100 কত বের করো একটু এগুলা। ফসফরাস কত? 43.66। আচ্ছা, পার্সেন্ট, পার্সেন্ট বেরিয়েছে। আর এখানে অক্সিজেন 56.34%। আচ্ছা, তুমি এটা একটু পার্সেন্টটাকে তুলে দিয়ে কাজ করো তো। 100 দ্বারা ভাগ দাও তো, পার্সেন্ট তুলো, পার্সেন্ট তুলে 0.4366, আর এখানে 0.56 বাদে নাকি 5634। আচ্ছা, ওকে, আমি পার্সেন্টটা বের তুলে দিয়ে কাজ করলাম। কেন করলাম সেটা পরে বলতেছি। এরপরে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে, এখানে লিখি, এখানে লিখি। এখন এখন 30%, সরি 30 কেন রে, 100% সার মানে আমি বুঝবো 100% সারের মধ্যে উদ্দীপক ছিল কতটুকু? কোথায় গেল? 30%। দাঁড়াও, 30% ছিল, 30% ছিল, 30% ছিল কি? সার। আর 70% ছিল অন্যান্য বা আদার্স। আবারও বলতেছি, 30% যদি সার থাকে, তাহলে বাকি অন্য 70% অন্য কিছু হইতে পারে না? কি হয় হোক সেটা তো জানার দরকার নেই আমার। এখন 30% সার নিয়ে একটু কাজ করি, দেখি কি হয়। এখন 30% সারের মধ্যে আমি দেখতে পাচ্ছি এখানে, দেখি একটু, 30% ইন্টু ফসফরাস কতটুকু ছিল? এত গ্রাম ছিল। 0.4366 ফসফরাস প্লাস 0.5634 কি ছিল এটা? অক্সিজেন। অক্সিজেন, এই যে ও লিখলাম এইভাবে, অক্সিজেন প্লাস 70% আদার্স। যদিও 70% নিয়ে কাজ নেই আমার, আদার্স। তুমি একটু কাজ করো, গুণ করে বলো কত হয়, গুণ করে বলো কত হয়। 30 ইন্টু এটা কত হয়? 13.4
হ্যাঁ শুধু ফসফরাসটা কত 09 13.09 সবাই এটা আসছে আসুক এটা কিন্তু ফসফরাস 13.09 ফসফরাস 16.90 এটা হচ্ছে কার অক্সিজেনের এই ও আর জিরো কেমন হয়ে গেল বুঝে নিও তাহলে এটা গেল এখানে তারপরে প্লাস তো পেশে লিখলাম এখন একটু কথা বলি কথা বলো আমার সাথে ওনারা যদি বলতো যে অক্সিজেনের মানটা চাইতো আর কি তখন উত্তর কিন্তু হইতো এটা কিন্তু কোশ্চেন তো ওইটা বলা নাই কোশ্চেন কি বলছে ফসফরাসের পার্সেন্টেজ তাহলে উত্তর হবে এটা 13.সামথিং আছে দেখো কোথাও হ্যাঁ কোথায় গেল এই যে 13.1 বা আমরা তো 13.09 একই কাহিনী তাহলে উত্তর দেখাইতে হবে আমাকে 13.1 এমনও তো হইতে পারে যে অন্যান্য কত পার্সেন্ট আছে এটা চাইতে পারে তো অন্যান্য যদি কত পার্সেন্ট চাই ম্যাথ করার দরকার নেই 30% সার হলে বাকি 70% অন্যান্য বা অক্সিজেনের পরিমাণ চাইতে পারে তখন বলতে হবে আমাকে এইটা হবে উত্তর এই কথা কি বুঝতে পারছো তাহলে এখানে যেটা বলতে পারি সেটা হচ্ছে এটা কিন্তু পার্সেন্টেজ দিতে পারো এখানে এত পার্সেন্ট ফসফরাস আর এত পার্সেন্ট অক্সিজেন 13.09% ফসফরাস আর 16.90% অক্সিজেন দেখো প্রশ্নটা আসছে কোথায় প্রশ্নটা বুয়েটে আসছে তো বুঝে নিতে হবে সহজ হবে না একটু উল্টাপাল্টা করবেই স্বাভাবিক এই হচ্ছে বিষয় 13 নম্বর গেল এরপরে আমরা 14 নম্বরে চলে আসি 14 নম্বরে শর্টকাট আছে অবশ্যই আমরা 6 তো না 9 10-এ পড়ছি 9 10-এ পড়ছি যে কিভাবে স্থূল সংকেত বের করতে হয় এই পড়ো নাই 9 10-এ 6 অধ্যায়ে পড়ছো তো আমরাও সেগুলো কাজে লাগাবো পাশাপাশি শর্টকাটও বলবো দেখি কি হয় 14 নম্বর কি বলছে একটি যৌগে 85% সিলভার 85% সিলভার এবং 15% ফ্লোরিন আছে এবং বলা হয়েছে স্থূল সংকেত কত জাহাঙ্গীরনগরে আসছিল 9-10-এ তো আমরা কি করছিলাম স্থূল সংকেতের ক্ষেত্রে বলো তো একটু ওই পার্সেন্টেজটাকে কি করতাম রে পারমাণবিক ভর দ্বারা ভাগ করতাম নাকি 108 এই 9 10 6 অধ্যায়ের কথা বলতেছি এরপরে কি নাম আছে এটা ফ্লোরিন এর পার্সেন্টেজ কত ছিল 15 তারপরে কত ওইখানে 19 বলো কত আসে 0.78 এখানে 0.78 মনে আছে হ্যাঁ 789 যাও এরপর আমরা কি করতাম 9 10-এর কথা বলতেছি এরপর আমরা ক্ষুদ্রতম মানটা দিয়ে সবাইকে ভাগ দিতাম মনে আছে না তাহলে ক্ষুদ্রতম মান এখানে 0.78 এখানে 0.789 তারপর এখানে প্রায় 1 আসবে এখানে দশমিক থাকলে আমরা 1 করে নিতাম তাই না কথার কথা যদি কখনো এরকম সিচুয়েশন থাকে জাস্ট এক্সাম্পল দেই মনে করো 1.5 আসতেছে এখানে তো আর এর নিচেও আসতে পারতেছি না ওইদিকেও যাইতে পারতেছি না মনে করো 1.80 থাকলে না হয় 2 ধরে নিতাম বা 1.30 থাকলে না হয় 1 ধরে নিতাম মাঝামাঝি চলে আসে তখন কি করব 2 দ্বারা গুণ করব 2 দ্বারা গুণ করে 3 নিয়ে আসবে এখানে 2 হবে তখন সবাইকে 2 দ্বারা গুণ করলে তো যা হোক এখানে 1 পয়েন্ট সামথিং আসতে পারে তো এখানে আমাকে 1 এ নিতে হবে ঠিক কিনা বলো তাহলে আমাদের স্থূল সংকেত কি দাঁড়াইলো এজিএফ দাঁড়াইলো এটা হচ্ছে স্থূল সংকেত তো এখানে তো অপশন আছেই এজিএফ এখন প্রশ্ন শর্টকাট কি ওয়ে আছে জি অবশ্যই আছে তো শর্টকাটটা একটা কথা বলি শর্টকাট প্রশ্নের সংযুক্তি ও অপশনের সংযুক্তি সেম হলে অ্যান্সার সেটা হবে আশা করি বুঝি নেই বুঝার দরকারও নেই আমি একটু বলি তারপরে বুঝিও কি বলা হয়েছে প্রশ্নের সংযুক্তি মানে প্রশ্নের পার্সেন্টেজ এবং অপশনের পার্সেন্টেজ যদি সমান হয় তাহলে আমাদের সেটাই হবে অ্যান্সার এটা কিন্তু অ্যান্সার বোঝাচ্ছি আমি ANS সেটাই হবে অ্যান্সার এখন কেমনে কি হইলো দেখি একটু চেক করে আমাদের ফ্লোরিন দিয়ে চিন্তা করি একটু নাকি ফ্লোরিন দিয়ে চিন্তা করি এই ফ্লোরিনের পার্সেন্টেজ কত দিছে কোশ্চেনে 15 এখন মনে করো কার 15% আসতেছে এইখানে দেখো তোরে 108 প্লাস কত হয় 108 প্লাস 19 তাহলে দুইটা মিলে কত হচ্ছে 108 প্লাস 19 127 এর মধ্যে ফ্লোরিন 19 একে কত 100 কত দেখো চাপো 127 এর মধ্যে ফ্লোরিন 19 একে কত 100 কত 14.96 মানে এটা এবার মনে করো এইটা 108
ইন্টু 2 নাকি, চাপো ভর বের করে 108 ইন্টু 2 প্লাস 19 কত হয় টোটাল আণবিক ভর 235। 235 এর মধ্যে ফ্লোরিন আছে 19, একে কত 100 কত কত 8 মানে ফ্লোরিনের পার্সেন্টেজ 8.08 মিল খাইছে উদ্দীপকের সাথে, চলবে না। তো তুমি এইভাবেও বের করতে পারো, অথবা তুমি এইভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই। সহজ তো, এটা ঠিক আছে। কথার কথা কোনো কারণে সমস্যা হচ্ছে কারো, জাস্ট জানার জন্য আমরা দিলাম। প্রশ্নের সংযুক্তি এবং উদ্দীপকের তোমার অপশনের সংযুক্তি যদি সেম হয় তো উত্তর আমরা সেটাই নিতে পারো, নিব আমরা। এমনও তো হইতে পারে জটিল বড় কিছু দিচ্ছে একটা, সহজে তো সবচেয়ে সহজ, বিশাল বড় একটা কাজ করছে ওরা, ওইটা বের করতে সময় লাগবে না, তখন তুমি এই পার্সেন্টেজগুলো বের করতে পারো। আর সবসময় ফ্লোরিন বের করতে হবে কেন, যে কোনো একটা বের করতে পারবো তুমি, তাই না? ওকে, এরপর আমরা 15 নম্বর দিকে যাচ্ছি, 15 নম্বরের দিকে যাচ্ছি। তো 15 নম্বর কি বলছে ওনারা, ফ্রুক্টোজ। এখন ফ্রুক্টোজের মধ্যে নিম্নলিখিত উপাদানগুলি আছে। একটা কথা বলি, যার নাম গ্লুকোজ তার নাম ফ্রুক্টোজ। নরমালি আণবিক সংখ্যা সেমই হয় কিন্তু, হ্যাঁ। তো ফ্রুক্টোজ মানে কি জানো, এই গ্লুকোজ বলো C6H12O6, এটা কিন্তু তোমার গ্লুকোজের সংকেত এবং এটা ফ্রুক্টোজেরও সংকেত, জাস্ট স্ট্রাকচারের একটু পার্থক্য আছে, কিন্তু আণবিক সংকেত সেমই থাকে। তো ওনারা যেটা বলতেছে কার্বন এত, হাইড্রোজেন এত, স্থূল সংকেত কোনটার কত। আচ্ছা, এখন একটু চেক করে দেখি, আমরা দুইভাবে এই অপশন কি চাইছে ওনারা, স্থূল সংকেত। আমরা অপশন টেস্ট করে করতে পারি, আবার নরমাল ভাবে করতে পারি। তাহলে চেক করে দেখি, এখানে কার্বন যেটা বলছে ওনারা 40%, তাহলে 40 ভাগ কত 12, আর এখানে হাইড্রোজেন কত 6.67 ভাগ হচ্ছে 1, এখানে কত আসলো 40 ভাগ 12 3.33। আচ্ছা, এখানে একটা কথা বলি, এই আমাদেরকে 100% ফিল আপ হচ্ছে এটা, বাকি অংশ কি হবে অক্সিজেন। তো বাকি অংশ অক্সিজেন কত হবে রে, 100 মাইনাস পার্সেন্টটা বলো আগে, কত আসতেছে 53.33%। বুঝানি, অনেকে বুঝানিছে কেমনে কি হয়েছে, এবং এর ভর হচ্ছে কত 16, 3.33। ক্ষুদ্রতম মান দিয়ে সবাইকে ভাগ দিতে হবে 3.33। এখানে সেম দিয়ে ভাগ দাও, এখানে সেম দিয়ে ভাগ দাও, তো এখানে 1 পাবা, এখানে বোধহয় 2 পাবা, এখানে বোধহয় 1 পাবা। তাহলে কার্বন কত 1, হাইড্রোজেন কত 2, অক্সিজেন কত 1টা, CH2O আছে এখানে, আছে CH2, এই ক নাম্বার চলে আসলো, ক নাম্বার চলে আসলো। এখন আমরা কি অপশন টেস্ট করে করতে পারবো না এটা, পারবো। তো আমরা অপশন টেস্ট করতেছি না, কারণ কি, কারণ আছে অবশ্য, কারণ আছে, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, তাই না? তাহলে তো এই কার্বন দিয়ে কাজ করা যাবে না, তখন হাইড্রোজেন নিয়ে কাজ করতে হবে। এখানে একটা হাইড্রোজেন, এখানে দুইটা হাইড্রোজেন, এইটা গেল 15, কত নাম্বার করতেছি, এটা 15 নাম্বার না, এটা হচ্ছে 15 নাম্বারের কাহিনী। আমরা 16 নম্বরে চলে আসলাম। তো একটি জৈব যৌগ বিশ্লেষণ করলে 94.74% কার্বন এবং 5.26% হাইড্রোজেন পাওয়া যায়। যৌগটির আণবিক ভর 228 হলে আণবিক সংকেত কত। আমরা শর্টকাট ব্রডকাট দুইভাবেই করতে পারি কিন্তু, এবং উত্তর এখানে দেওয়া হয়েছে C18H12। 4টা অপশন ছিল, আমি জাস্ট সঠিক উত্তরটা লিখছি সময়ের অভাবে। তো চেক করে দেখি, এখানে আর অন্য কিছু নাই, 94 আর 5 মিলে 100 হয়ে গেছে, বুঝা গেল এখানে তৃতীয় কোনো মানুষ থাকতে পারে না। তো আমরা কোশ্চেনটা একটু তাড়াতাড়ি সলভ করার চেষ্টা করি, যদিও দুইভাবে করা সম্ভব। 16 নম্বর, তো আমরা প্রচলিত নিয়মটা আগে দেখি না, শর্টকাটটা আগে বলবো, আগে প্রচলিত নিয়মে করি। তাহলে প্রচলিত নিয়মে করলে কি হবে, কার্বন হচ্ছে 94.74 ভাগ হচ্ছে 12, আর তোমার হাইড্রোজেন কত, হাইড্রোজেন হচ্ছে 5.26 ভাগ হচ্ছে 1, তাহলে এখানে 5.26 পাবো, আর এখানে কত পাবো জানো, 94.74 ভাগ 12 13.8 7.895। আচ্ছা, এখন ক্ষুদ্রতম মান দিয়ে সবাইকে ভাগ দিই, 5.26 আর এখানে 5.26 কত আসে, এখানে 1.5 আসে, আর এখানে বোধহয় 1 আসে নাকি। তো আমরা কি বলছিলাম, 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে এখানে 2 দ্বারা গুণ করব, এখানেও 2 দ্বারা গুণ করে 2 আসবে, এখানে 3 আসবে। তাহলে স্থূল সংকেত, অতএব স্থূল সংকেত পাচ্ছি আমরা কার্বন আর হাইড্রোজেন। কার্বন পাচ্ছি কত, কার্বন 3 আর H হচ্ছে 2, কিন্তু আমাদের তো আণবিক ভর, আণবিক সংকেত চাইছে। তাহলে এখন আমরা কি করতাম একটু বলি, এখন আমরা যেটা করতাম সেটা হচ্ছে C3H2N ইকুয়াল আণবিক ভরটা করতাম না রে, এই কোষের আণবিক ভর আছে না নাই, আছে 228,
এখানে একটা কথা বলবো, সেটা হচ্ছে আণবিক ভরের জায়গায় বাষ্প ঘনত্ব দেওয়া থাকতে পারে, তখন আমরা আণবিক ভর ইকুয়াল বাষ্প ঘনত্ব ইনটু 2 এইভাবে আমরা আণবিক ভরটা তখন বের করে নেব। ওকে, এরপরে আমাদের এখানে 3 বারেন কত 36 আর এখানে 2, 36 2 38। এন এর মানটা বলো তাড়াতাড়ি। এন এর মানটা হবে 6। তাহলে এন এর মান যদি 6 হয় মানে 6 আসবে, ক্যালকুলেশন করলে নাকি? তাহলে এখন আমাকে কাজ এখানে এই এন এর মানটা এই জায়গায় বসে দাও। যদি 6 বসে 318, সি 18, এইচ হচ্ছে 6 দুগুণা 12। বুঝানো একটু কথা বুঝে নিতে হবে, সব কথা বলা বিস্তারিত বলা যাবে না। এই এন এর মানটা আমি এন এর জায়গায় বসাইলাম, এখানে বসাইলাম। এখন 6 3 6 18 কার্বন আর 6 দুগুণা 12 কার্বন, অপশন আছে কি? এটা আছে, এই যে উত্তর চলে আসছে। এইভাবে আমরা করতে পারি। এখন প্রশ্ন, শর্টকাট যে বলতে চাইলেন বলবেন না? অবশ্যই বলবো। শর্টকাটটা হচ্ছে এরকম। আচ্ছা, একটু মিশিয়ে দিচ্ছি, এটাকে মিশিয়ে দেবো। শর্টকাটটা বলি একটু, কারণ অনেক সময় তো তাড়াতাড়ি করতে হবে, তখন কি হবে? শর্টকাট শর্টকাট প্রশ্নের আণবিক ভর ও অপশনের আণবিক ভর সেম হলে অ্যান্সার সেটা হবে। তো আণবিক ভর 28, এখন 228 না? আণবিক ভর 228 কার কার ছিল এখন খুঁজে বের করতে হবে। অপশন তো আমি লিখি নেই, তো এখানে চেক করে দেখো তো 228 আসে কিনা, চেক করো। করছো? তাহলে তোমার 12 × 18 228। তো এইভাবে তুমি অপশনগুলো চেক করতে পারো, মানে তোমার এই যে এইভাবে করতে হবে না। দেখো, তোমার জীবনে এমন কিছু ম্যাথ আসবে, তোমাকে তাড়াতাড়ি করতে হবে, সময় পাবে না। আর তোমাকে পেস মারার জন্য এই বড় বড় ম্যাথগুলো দিবে, যেন তুমি ওইখানে সময় নষ্ট করো। আর যারা চালাক তারা তাড়াতাড়ি করবে, নাহলে অ্যাভয়েড করে অন্য মেথড চলে যাবে। যাই হোক, এরপর 17 নাম্বারটা দেখো। কার্বন 17 নাম্বারটা দেখি কি বলছে। কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন দ্বারা গঠিত জৈব যৌগে কার্বন বলছে 39.9%, হাইড্রোজেন বলছে 6.75% এবং বাকি অংশ অক্সিজেন। বোঝা গেল? বাকি অংশ বের করতে হবে, 100 থেকে এই দুটো যোগ করে বাদ দিতে হবে। তাহলে আমাকে একটু তাড়াতাড়ি বলো। 17 কার্বন হচ্ছে তোমার 39.9 ভাগ 12, আর হাইড্রোজেন পাচ্ছে এখানে 6.75 ভাগ 1, 6.75। আর এখানে কত আসে? অক্সিজেন এখানে 3.33, আর এখানে অক্সিজেন পার্সেন্ট কত ছিল? 53 ছিল, 53.45 ছিল। আর ভাগ তো অবশ্যই 16 দিব, এবং রেজাল্ট আসতেছে কত? 53.44 ভাগ 16 কত আসে? 3.33। আচ্ছা, এরপরে আমরা ছোট অংশকে সবাই ভাগ দিব, সবাইকে 6.7, ছোট অংশ তো এটা না, 3.33 3.33 3.33 3.33 1, এখানে প্রায় 2 আসবে, এখানে 1 আসবে। তাহলে স্থূল সংকেত আসতেছে CH2O আসতেছে। কোশ্চেন কি স্থূল সংকেত চাইছে না, আণবিক সংকেত চাইছে। তো ঠিক আছে, এরপর আমরা কি করতাম? এরপর আমরা যেটা করতাম সেটা হচ্ছে এই স্থূল সংকেতটাকে এখানে n দিয়ে কাজ করতাম, অর্থাৎ CH2O n ইকুয়াল আণবিক ভর। আণবিক ভর সরাসরি দেওয়া আছে কোশ্চেনে না? বাষ্প ঘনত্ব, আণবিক ভর ইকুয়াল কি? বাষ্প ঘনত্ব গুণন 2, তাহলে 30 দুগুণা 60। ওকে, n এর মানটা তাড়াতাড়ি বের করো, এখানে ভর টর বসাও। n এর মান কত আসবে? 3 আসবে। তো 3 এর মান 3টা যদি এখানে আবার বসাও, তাহলে কত হচ্ছে? C3, হ্যাঁ 2 আসতেছে। আচ্ছা, n এর মান আসবে 2, তাহলে 2 যদি থাকে তাহলে C2 হবে, আর H হবে তোমার 2 দুগুণা 4, আর O হবে 2। তাহলে এখানে আমাকে নাম দেখাইতে হবে, মানে কোনোটি নাই। আর সঠিক উত্তর হচ্ছে তাহলে C2H4O2। তাহলে শর্টকাট কি? একটু মুখে মুখে বলি, লেখা তো দরকার নাই। আমাদের উদ্দীপকের আণবিক ভর আর প্রশ্নের, মানে প্রশ্নে বলতে তোর অপশনে আণবিক ভর মিলাবো। তো অপশনে যদি আণবিক ভর এখানে পাওয়া যায়, এখানে কত পাবো? এখানে আণবিক ভর এইখানে 12 24 60 হবে।
আচ্ছা 60, যদি এটা 60 হয়, এখন তোমার আণবিক বাষ্প ঘনত্ব কই? 30 ইন্টু 2, 60 মিলে গেছে, তাহলে উত্তর এটাই হবে। বুঝো নাই? দাঁড়াও একটু দাঁড়াও, উদ্দীপকের আণবিক ভর আর অপশনের আণবিক ভর সেম যদি হয় উত্তর ওইটাই হবে। তাহলে অপশন এখানে 60 পাচ্ছে আণবিক ভর, আর উদ্দীপকেরও আণবিক ভর 60 পাবো, মিলে গেছে, তাহলে উত্তর এটা হতে বাধ্য। বাকি অপশনগুলো একটাও হবে না। তো এখানে C2H4O2 একটাও নেই, তাহলে নাম দেখাইতেই হবে আমাকে। তো 18 নম্বর যেটা বলছে ওনারা, এলামে অ্যালুমিনিয়ামের পার্সেন্টেজ এত, 40.51% হলে এলামের সংকেত কত? মূলত এলাম বলতে একটা অ্যালুমিনিয়ামের যৌগ বোঝাচ্ছে, এবং এটা আসছিল রুয়েট 10-11-তে, আর 17 নম্বরটা আসছিল রুয়েট 14-15-তে, এই আর কি। আর 16 নম্বরটা আসছিল ফার্স্ট 10-11-তে। এখন বলা হচ্ছে অ্যালুমিনিয়ামের পার্সেন্টেজ এত হলে এলামের সংকেত কত? এখন আমি একটু বলি তোমাকে, বাসায় করবে, এখানে সময় নেই। প্রত্যেকেরই আণবিক ভর বের করলো, ক নাম্বার একটা আণবিক ভর পাবা না? ক নাম্বার আণবিক ভর পাবা, এটারও পাবা, এটারও পাবা, প্রত্যেকেরই আণবিক ভর পাবা। ধরে নিলাম ক নাম্বার আণবিক ভর পাইছো তুমি, জাস্ট মনে করো 40, জাস্ট এক্সাম্পল। আণবিক ভর তুমি 40 পাইছো, জাস্ট এক্সাম্পল। 40-এর মধ্যে অ্যালুমিনিয়াম পাচ্ছ 27 দুগুণে 54, একে কত 100 কত, যদি 40.51 মিলে উত্তর এটাই হবে। ধরে নিলাম খ নাম্বারের যৌগটার আণবিক ভর তোমার আসছে, জাস্ট ধরে নাও যে 60 আসছে, ধরে নাও 60-এর মধ্যে অ্যালুমিনিয়াম আছে 27 × 3 গ্রাম, একে কত 100 কত, যদি এটা মিলে উত্তর এটা হবে। অনুরূপভাবে বাকি দুটো চেক করব। তো আমি চেক করে দেখছি একটাও সাথে মিলে না, তাহলে দেখাবো কি না। আর তুমি করতে গেলে সময় লাগবে, এগুলো করতে সময় লাগবে না, একটু সময় নষ্ট করলাম না, বাসায় এগুলো চেক করবা, বাসায় চেক করবা। আর প্রসেসটা কিন্তু এইটাই, তোমরা কি বুঝতে পারছো বিষয়টা? ওকে, 19 নম্বরে চলে আসা, যেটা বলা হয়েছে 19 নম্বর, 530 গ্রাম চিনির অ্যাকোয়াস দ্রবণে, মানে কি জলীয় দ্রবণে, অ্যাকোয়াস মানে জলীয় দ্রবণে 6% W/W চিনি আছে। যারা আমরা পড়াশোনা করছি W/W, W/V এ পড়াশোনা করছি না, চিনি আছে। দ্রবণে চিনির মোল ভগ্নাংশ কত? কুয়েট 12-13-তে আসছিল, অপশন উত্তর দিছি আমি 0.0031, কোনো অসুবিধা নেই। দেখি আমরা নিয়মের বাইরে জীবনেও যাব না। 100 গ্রাম চিনির জলীয় দ্রবণে, এই অ্যাকোয়াস মানে জলীয় দ্রবণে চিনি আছে কত গ্রাম? 6 গ্রাম। চিনি আছে 6 গ্রাম। দেখো W/W মানে গ্রাম বাই গ্রাম না রে, এই কারণে আমি ml এখানে নিয়ে নিই, গ্রামে নিচ্ছি, এগুলো আমরা আলোচনা করে আসছি একাডেমিক ক্লাসে। অতএব 1 গ্রাম চিনির জলীয় দ্রবণে, অতএব কত গ্রাম চিনির জলীয় দ্রবণ? 530 গ্রাম চিনির জলীয় দ্রবণ। বলো কত আসছে তাড়াতাড়ি? 31.8 গ্রাম। ওকে, এটা কিন্তু পিওর চিনি, মাথা রাখবা, এটা হচ্ছে চিনি, পিওর চিনি, জলীয় চিনি না, চিনি। অতএব চিনির জলীয় দ্রবণে H2O, চিনির জলীয় দ্রবণে H2O, আজকে নাই, আজকে খুচরা নাই, অন্য দিন আসেন। চিনির জলীয় দ্রবণে কত হবে তাহলে? জলীয় দ্রবণে পানি আছে কতটুকু? কোশ্চেনটা কোথায়? 19 নাম্বার, এই যে এখানে। জলীয় দ্রবণ ছিল 530, আর চিনি পাওয়া গেছে 31.8। বলো 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 498.2 গ্রাম। দেখো তো যে কোনো দুর্বল ছেলেমেয়ে বুঝবে কিনা এটা, দুর্বল ছেলেমেয়ে বোঝার কথা তো। 100 গ্রাম চিনির জলীয় দ্রবণের মধ্যে শুধু চিনি পাওয়া যায় 6 গ্রাম, কথা তো ঠিকই আছে। একে কত? চিনির জলীয় দ্রবণ ছিল 530, কত এটা আসছে, ভালো কথা। এটা যদি পিওর চিনি হয় তাহলে পানি কতটুকু বাদ দিতে হবে না? আচ্ছা, আমি চিনিও পাইছি, পানিও পাইছি। চিনির সংখ্যা আমরা মোটামুটি জানি, C12H22O11। ওকে, এখন আমি যেটা কাজ করব সেটা হচ্ছে N অফ চিনি, চিনির ইয়ার মোল সংখ্যা বের করব। চিনির ডাব্লু কত? 31.8। আর চিনির ভর, এই চিনি মানে কি C12, বড় বের করো, C12H22O11 বের করো। পুরো উত্তর না, এটার ভর কত?
এটার ভর কত? 342। 342 এটা কিন্তু চিনি, বুঝে নিও। তাহলে এখানে 342 পাবো। আর এখানে তো আবারও পানিটা দিয়ে কাজ করলাম, W/m। ডাব্লিউ কত পানির? পানির হচ্ছে 498 পয়েন্ট সামথিং, আর ভর হচ্ছে তোমার 18। তাহলে এখানে কত হচ্ছে? 09 093। আর এখানে আসতেছে 27.68। প্রত্যেকের মোল সংখ্যা বের করলাম, ঠিক আছে। এরপরে মোল ভগ্নাংশ বের করতে বলছে কার? চিনির। এক্স অফ চিনি, আমরা তো মোল ভগ্নাংশ বের করা জানি। উপাদানের মোল সংখ্যা মানে চিনির মোল সংখ্যা। চিনির মোল সংখ্যা 0.093 বাই টোটাল মোল সংখ্যা 0.093 প্লাস 27.68 0.003 আমাদের কিন্তু চলে আসছে। আর আমাদের উত্তরও ছিল সেটাই, এই যে উত্তর কিন্তু সেটাই আছে। সুতরাং উত্তর কিন্তু চলে আসছে। এরকম করে ম্যাথ আসতে পারে। আসছে কোথায়? কুয়েট 12-13-তে আসছে। সহজ ম্যাথ জীবনে এরকম করে দিতে পারে। ওকে, আমরা চলে যাবো 20 নাম্বারে। 20 নাম্বার একটা অদ্ভুত ম্যাথ, আমরা 20 নাম্বারে চলে যাচ্ছি। 20 নাম্বার একটা অদ্ভুত ম্যাথ, আমরা 20 নাম্বারে চলে যাচ্ছি। তো 20 নাম্বার ম্যাথটা ছিল এরকম, একটু জটিল মনে হইতে পারে, একটু জটিল মনে হইতে পারে। তো একটি মৌলের অক্সাইডে 40% অক্সিজেন আছে। মৌলটার নাম নাই, কিন্তু অক্সাইড বলছে। এরপর বলা হয়েছে মৌলটির ক্লোরাইডের। মৌল যদি এম হয় তাহলে এম এর সাথে ও হবে যুক্ত, তাহলে অক্সাইড হয়ে গেল। আর ক্লোরিন যুক্ত হলে ক্লোরাইডের যৌগ হইল, তাই তো। এবং বলা হচ্ছে ওই মৌলটির ক্লোরাইডের বাষ্প ঘনত্ব 47.5 হলে মৌলটির পারমাণবিক ভর কত? কুয়েট 7-8 আসছিল এবং অ্যান্সার দিচ্ছি এখানে আমি 24। অদ্ভুত ম্যাথ, দেখি কি হয়। 20 ধরি মৌলটির নাম সহ পারমাণবিক ভর ও যোজনী যথাক্রমে এম ও এক্স। আশা করি বুঝি নাই, বোঝার দরকারও নাই, তাহলে দেখো একটু করে বুঝতে পারবা। মৌলটির নাম সহ পারমাণবিক ভর, মৌলটির নাম এম, পারমাণবিক ভরও এম, নাম সহ পারমাণবিক ভর ও যোজনী এটা, আর যোজনী হচ্ছে এক্স ধরে নিছি আমি, অসুবিধা নেই। এরপরে মৌলটির অক্সাইড, মৌলটির অক্সাইড মানে হচ্ছে এম আর ও। কথা বলো, ঠিক আছে কিনা? ও এর যোজনী আমরা জানি 2, এম এর যোজনী কত জানি বলো, এই কথা বলো, এক্স। এম এর যোজনী এক্স বের করলাম। মৌলটির মৌলটির ক্লোরাইড MCl, তো আমি MCl এক্স করব যদি এম এর যোজনী এক্স। আচ্ছা, করে দিলাম। এখন দেখি আণবিক ভর, এর আণবিক ভর বের করব, মৌলটির অক্সাইডের আণবিক ভর। তো এখানে টয়েস এম প্লাস 16x বুঝানো। এম এর পারমাণবিক ভর কত? এম, তাহলে এম ইন্টু 2, কথা বলে এম ইন্টু 2 হবে না, মানে টয়েস এম জিনিস একই, প্লাস 16 না, 16 ইন্টু এক্স। কথা ক্লিয়ার? এবার এর বের করবো, কি বলে এটাকে, আণবিক ভর বের করলাম। তাহলে এখানে এম প্লাস 35.5x। আচ্ছা, করলাম, কোনো অসুবিধা নেই। এখন প্রশ্ন মতে যেটা করব সেটা হচ্ছে এত গ্রামের মধ্যে শুধু অক্সিজেন 16x পাচ্ছি না। একটু বুঝো, পুরো যৌগ তো এটাই, টয়েস এম প্লাস 16x।
এতর মধ্যে অক্সিজেন কত? এই এতর মধ্যে অক্সিজেন কত? 16x না? বুঝো না কেন? এটা মানে কি 16x না? আর পুরো যৌগ মানে এটা না? তাহলে এতর মধ্যে অক্সিজেন 16, এক এককের মধ্যে কত হবে? তাহলে আমাদের উপরে হবে 16x, উপরে 16x, নিচে হচ্ছে টোয়াইস m প্লাস 16x। তাহলে এই পুরো যৌগের মধ্যে শুধু অক্সিজেন 16x, এক এককের মধ্যে কত? এটা ঠিক আছে। এরপরে এটা ইকুয়াল, এবার কোশ্চেন পড়ো, একটি মৌলের অক্সাইড 40%, 40% মানে 0.4। তাহলে এটা হচ্ছে অক্সিজেনের পরিমাণ, এটাও অক্সিজেনের পরিমাণ, কথাটা মিলে গেল, সমানুপাতিক ভাবে আছে। এটাও অক্সিজেনের পরিমাণ, এটাও অক্সিজেনের পরিমাণ। এবার তুমি এখান থেকে এমটাকে বের করে নিয়ে আসো। তাহলে এম আসবে এখানে আমার 12x থাক। এম মানে কি? মৌলটির পারমাণবিক ভর কথা নাকি? তাহলে ধরে নিছি, কাজ তো শেষ হয়নি, কাজ বাকি আছে। এরপর একটা অংশ দেখো, এখানে কি বলছে, মৌলটির ক্লোরাইডের বাষ্প ঘনত্ব। তো মৌলটির আণবিক ভর কত আছে রে? মৌলটির আণবিক মানে ক্লোরাইডের আণবিক ভর কোথায় গেল? MClX, MClX এর আণবিক ভর বের করবো আমি, সমস্যা নেই। আণবিক ভর ইকুয়াল বাষ্প ঘনত্ব ইন্টু 2 না? বাষ্প ঘনত্ব কোথায় গেল? এই যে 47.5 ইন্টু 2, এর আণবিক ভরটা বের করো। যে এখানে 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 তোমার ছিল কত রে? এম লিখা তো আছে এখানে, কোথায় গেল? এই যে m প্লাস 35.5x ইকুয়াল 95 না কত বললা? 95 বললাম। তো এখান থেকে তুমি যেটা কাজ করবা, দাঁড়াও, হ্যাঁ এই যে এম এর মান এখানে নিয়ে গেলা, এখান থেকে তুমি x নিয়ে আসো। কত আসে? 2 আসে, ঠিক আছে। এরপরে ঘটনা চাইছে কি? মৌলটির পারমাণবিক ভর, মৌলটির পারমাণবিক ভর। অতএব m ইকুয়াল 12x ইন্টু 12 ইন্টু 2 মানে 24। এটাই হচ্ছে উত্তর। আমাদের অনেকগুলো অপশন ছিল, আমি সঠিক উত্তরটা লিখে রাখছি এখানে জায়গার অভাবে। তো 24 হবে। দেখো কত ভেজাল টাইপের একটা কোশ্চেন দিয়ে দিচ্ছে ওরা কুয়েটে 7-8-এ, কথা বুঝতে পারছো? ওকে, এরপর সবচেয়ে সহজ একটা প্রশ্ন 21 নাম্বারটা, সবচেয়ে সহজ একটা প্রশ্ন 21 নাম্বার, সবচেয়ে সহজ প্রশ্নটা 21 নাম্বার। বলা হয়েছে গ্লুকোজের আণবিক সংকেত যদি এত হয় তাহলে স্থূল সংকেত কত হবে? তো এখানে একটা অপশন দেওয়াই আছে, তোমার জন্য সহজ করে দেওয়া হয়েছে, সহজ করে দেওয়া হয়েছে যে স্থূল সংকেত মানে কি? সরল অনুপাত, অণুতে পরমাণুর সঙ্গে সরল অনুপাত। স্থূল সংকেত মানে হচ্ছে অণুতে পরমাণু সমূহের সরল অনুপাত, সরল অনুপাত। তাহলে এখানে ওনারা যেটা দিচ্ছে সেটা হচ্ছে, এখানে দিচ্ছে ওনারা C6H12O6 কাটাকাটি করো, পাবা তুমি CH2, কাটাকাটি করো, এখানে CH2O পাবা, কাটাকাটি করো, সরল অনুপাত নিয়ে আসলাম। আর এটা আমাদের অপশনে ছিল, আরো অনেকগুলো অপশন ছিল, তার মধ্যে এটা ছিল। আমি সঠিক উত্তরটা শুধু লিখে রাখছি এখানে জায়গার অভাবে। এটা হবে উত্তর। চুয়েট 13-14-তে আসছিল। আমরা 22 নাম্বার কোশ্চেনে চলে আসলাম। বলা হয়েছে এখানে টিএনটিতে হাইড্রোজেনের পার্সেন্টেজ কত? কুয়েট 11-12-তে আসছে এবং অ্যান্সারও লিখে দিচ্ছি আমি 2.17%। আরো অনেকগুলো অপশন ছিল। তো 22 নাম্বার কোশ্চেনটার সলিউশনটা হবে এরকম, টিএনটি মানে ট্রাইনাইট্রোটোলুইন বলা হয় এটাকে। আমরা একটু দেখি এখানে, এইখানে যদি CH3 দেই তাহলে তুমি টলুইন বলো, আর OH দিলে তুমি ফেনল বলো। CH3 দিলে যে টলুইন হয়, এটা জৈব রসায়ন যখন পড়বা তখনই বুঝতে পারবা। তো ট্রাইনাইট্রো, তো ধরে নিলাম 2, 4, 6, এইখানে নাইট্রোমূলক আছে, এইখানে নাইট্রোমূলক আছে, এইখানে নাইট্রোমূলক আছে। তাহলে এটার নামই হচ্ছে 2, 4, 6 ট্রাইনাইট্রোটোলিন, বা সংক্ষেপে মানুষ টিএনটি বলে। কথা বুঝতে পারছো? তো এরপরে যে এখানে দেখো তোমাকে অনেকভাবে আটকাতে পারে, একটু বলি তোমাকে। টিএনটি জায়গায় TNB দিয়ে দিল, কি করার? ট্রাইনাইট্রোবেনজিন, এবার এটা থাকবে না, ট্রাইনাইট্রোবেনজিন। কথা বুঝতে পারছো? তখন তো আরেক রকম উত্তর আসবে। তো যা হোক, আমাদের ট্রাইনাইট্রোটোলুইন চাইছে, তাই TNT নিয়ে কাজ করতে হবে। এখন বলা হয়েছে হাইড্রোজেনের শতকরা পরিমাণ। তো আগে যৌগটা কাজ করি একটু। কার্বন কয়টা? কার্বন 6 আর 7টা, বুঝে নাও, বুঝে নাও। এই 1, 2, 3, 4, 5, 6 আর কার্বন 7টা। হাইড্রোজেন খুঁজে বের করি, তাকাও, 1, 2 এবং 3, 5 নাকি?
হাইড্রোজেন হচ্ছে 5টা, নাইট্রোজেন খুঁজে বের করি, নাইট্রোজেন 3টা, অক্সিজেন খুঁজে বের করো 6টা বোধহয়। দেখো তো ভুল হচ্ছে নাকি, ভুল হলে সাথে সাথে বলো একটু, মানে সমস্যা আছে। দেখো তো এগুলো সব মিল আছে কিনা। ঠিক আছে, ওকে, তাড়াতাড়ি ইয়াই বের করো, কুইক কুইক। কত? 287। 287, 287-র মধ্যে হাইড্রোজেন 5 গ্রাম, একে কত, 100 কত? 287-র মধ্যে 1 পয়েন্ট, আমাদের উত্তরের সাথে মিলে নাই তো, 2.17। তাহলে কি আমাদের এখানে কোথাও ভুল হচ্ছে? কার্বন 1 2 3 4 5 6 আর 7, কার্বন 7টা। হাইড্রোজেন, হাইড্রোজেন হচ্ছে তোমার এখানে আছে 1 2 আর এই পাশে 3, 5টা, ঠিক আছে। নাইট্রোজেন 1 2 3, ঠিক আছে। অক্সিজেন 1 2 3 4 5 6, ঠিক আছে। 227, তা তুমি তো 87 বলছিলে বোধহয়। 227, 227। তাহলে 227-এর মধ্যে হাইড্রোজেন আছে 5, একে কত আর 100 কত? কত? 2.21। 2.21 মানে মোটামুটি ওইটাই বলা যেতে পারে, কাছাকাছি যত আছে অপশনগুলো পাবা, ওখানে টিক মারবো। তো এই হচ্ছে বিষয়, মানে এই রিলেটেড কোশ্চেনগুলো এইভাবে কাজ করতে হবে কিন্তু। ওকে, এরপরে 23 নম্বরে চলে আসি। 23 নম্বরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এরকম, আমি লিখে দিচ্ছি। 23 নম্বর যে কোশ্চেনটা বলা ছিল, কোনো একটি বস্তুর এত গ্রাম পরিমাণকে পোড়ালে এত গ্রাম কার্বন ডাইঅক্সাইড এবং এত গ্রাম পানি উৎপন্ন হয় এবং অক্সিজেনের শতকরা পরিমাণ কত। এরকম ম্যাথ আমরা করে আসছি, এরকম ম্যাথ একটা করে আসছি, আমার মনে আছে এখনো। এবং এই ম্যাথটা আসছে এখন রুয়েট 13-14-তে অ্যান্সার এটা। তো আমরা সেই সময় করছিলাম কিভাবে রে, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বন 12 গ্রাম, একে কত, অমুকে কত। অনুরূপ ভাবে 18 গ্রাম পানির মধ্যে হাইড্রোজেন আছে 2 গ্রাম, একে কত, অমুকে কত। অর্থাৎ দুইজনের বের করছিলাম, পার্সেন্ট বের করছিলাম, কার্বনের পার্সেন্ট আর এই পাশে তোমার হাইড্রোজেনের পার্সেন্ট। তাহলে কার্বনের পার্সেন্ট কিভাবে বের করবা? 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বন 12 গ্রাম, একে কত, অমুকে কত। কুইক, তাড়াতাড়ি বলো। 0.098% আসলো। হাইড্রোজেন, হাইড্রোজেন কত? এই পার্সেন্ট তো হবে না, পরিমাণ এটা কত আসতেছে? 8.16 ইন্টু 10⁻3। আচ্ছা, আমরা কিন্তু গ্রাম বের করলাম এবং কিভাবে করছো আবারও বলি। 18 গ্রাম পানির মধ্যে হাইড্রোজেন 2 গ্রাম, একে কত, 0.147 কত। অনুরূপ ভাবে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বন 12 গ্রাম, একে কত, 0.361 কত। এরকম করে তুমি দুইটার পরিমাণটা মোটামুটি বের করছো। তো হাইড্রোজেন কত? 0.016 গ্রাম, 0.016 গ্রাম। আচ্ছা, আমি কি অক্সিজেন বের করতে পারছি বলো তো একটু। অক্সিজেন না কি বলছে? হ্যাঁ, অক্সিজেন বলছে। তো অক্সিজেন কি করতে হবে, টোটাল থেকে, টোটাল কোনটা রে, যে 202, এখান থেকে এই দুটো যোগ করে মাইনাস। বুঝে নাও, কিছু কথা বুঝে নিতে হবে, সব কথা বলা যাবে না, কিছু কথা বুঝে নিতে হবে। 0.098 প্লাস 0.016, বলো বলো। 0.087 গ্রাম। আচ্ছা, এবার অক্সিজেন পার্সেন্টেজ পুরো যৌগ কত? 0.202। এত গ্রাম থেকে অক্সিজেন পাই এত গ্রাম, একে কত, 100 কত। 0.202 গ্রাম থেকে অক্সিজেন পাই 0.087 গ্রাম। 1 গ্রাম থেকে কত শতকরা যেতে বলছে, 100 গ্রাম থেকে কত? 43.06%। আচ্ছা, আমাদের এরকম কাছাকাছি একটা অপশন ছিল 43.18। তো কাছাকাছি যেটা থাকবে সেখানে টিক মারতে হবে। এখানে 4টা অপশন ছিল, আমি সঠিকটাই লিখছি অবশ্য, এই যে এখানে সঠিকটাই লিখে রাখছি। তো এই টাইপের ম্যাথ এইভাবেই তোমাকে করতে হবে। এরপরে 24 নম্বর একটা কোশ্চেন দেখি আমরা, অদ্ভুত টাইপের একটা কোশ্চেন লিখছে ওনারা, যেটা আসছিল তোমার ইয়াতে কুয়েটসের সাথে। একটি জৈব যৌগের প্রতি অণুতে 9টি কার্বন বিদ্যমান এবং যৌগটির এই যে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন পরমাণু সমূহের অনুপাত দিছে ওরা এই 3:9:1 দিছে এবং বলা হচ্ছে যৌগটির আণবিক সংকেত কত। তো এই টাইপের ম্যাথ করার জন্য বা এই ম্যাথটা সলভ করার জন্য তাহলে
কি লিখতে পারি 24 যৌগটির যৌগটির পরমাণু সমূহের অনুপাত 3:, আচ্ছা পরমাণু সমূহের অনুপাত আমি একটু লিখি কমা দিয়ে যে C:H:N = 3:9:1 ধরি, মানে এটা দেখে কোশ্চেন দেখে লিখলাম এই লাইনটা, কোশ্চেন দেখে ধরি কার্বন ইকুয়াল 3x, কি নাম, হাইড্রোজেন ইকুয়াল কত x, 9x, নাইট্রোজেন ইকুয়াল শুধু x। এবার কোশ্চেন পরবর্তী, প্রতি অণুতে 9টি কার্বন পরমাণু আছে। তাহলে আমাদের তো এটাও একটা কার্বন পরমাণু রে, এটা একটা কার্বন পরমাণু, এই কার্বন পরমাণু না, তাহলে এটা একটা কার্বন পরমাণু, বোঝা গেল। প্রশ্ন মতে thrice x = 9, অতএব x = 3, এখন x = 3 হয়, তাহলে এবার কাজ করো, কার্বন ইকুয়াল thrice x = 3 3 × 3 = 27, হাইড্রোজেন ইকুয়াল 9x = 9 × 3, এই 27 কিসের দিন, 27, নাইট্রোজেন সমান x মানে কি শুধু 3। অতএব কি বলা হয়েছে কোশ্চেনটাতে, যৌগটির আণবিক সংকেত, অতএব আণবিক সংকেত যেটা দাঁড়াইলো সেটা হচ্ছে কার্বন 9, হাইড্রোজেন 27 আর নাইট্রোজেন হচ্ছে 3। আছে কি, আছে অপশন, যেহেতু অপশন আছে এখানে টিক মারতে হবে। এটা নিয়ে আরেকটা কথা বলি, প্রশ্ন, কেন আপনি 3x = 9 লিখলেন, 9x মানে এটা নিয়ে কেন কাজ করলেন না? কোশ্চেন পড়ো, এখানে কার্বনের কথা বলা হয়েছে, তাই কার্বন নিয়েই আমি কাজ করতেছি। হাইড্রোজেন নিয়ে কথা বললে হাইড্রোজেন নিয়ে কাজ করতাম, এখন থেকে বুঝতে পারছো? এই কারণে আমি কার্বন নিয়েই কাজ করতেছি এবং কাজ করে এই উত্তরটা নিয়ে আসলাম। এটা গেল 24 নাম্বার। এরপর 25 নাম্বার দেখো, একটি যৌগের স্থূল সংকেত এত এবং বাষ্প ঘনত্ব এত হলে আণবিক সংকেত কত হবে? ওকে, তো আণবিক সংকেত কত হবে যেটা বলা হয়েছে সেটা একটু চেক করে দেখি কি হয়। 25 নাম্বার, এটা তো অর্ধেক কাজ করে দিছে তো এখানে, যেমন C4H8N স্থূল সংকেত তো করেই দিছে ওরা, আমি কি করব? আর আণবিক ভর তো সিস্টেম মতো বের করতে হবে, 200ই হবে, 100 × 2 মানে 200। এখানে একটু মিস্টেক ছিল, এখানে ও হবে, তাহলে এখানে আমাদের ও দিয়ে কাজ করতে হবে, n, এখানে একটা আণবিক ভর যা পাবো এবং n এর মান চেক করলে কত পাবো, 2 পাবো। তো কিভাবে করছি, এর আণবিক ভর × n = 200, তাহলে n = 2 হবে। তো n এর মানটা আমরা এই জায়গায় যদি বসাই তাহলে পাবো C8, H 8 × 16 আর n হচ্ছে কত, 4, N4 আর O2 নাকি, O2। এই হচ্ছে আমাদের উত্তর, এই অপশনটা ছিল এখানে, তাই আমাকে ওইখানে টিক মারতে হবে। অনেকগুলো অপশন ছিল, আমি সঠিক উত্তরটা লিখে রাখছি, শুধু 2 8 5 6 আসছিল আবার। ওকে, আমরা এখন 26 নম্বর মেথে চলে আসলাম, 26 এবং 27। তো বলা হয়েছে এখানে একটি গ্যাসীয় হাইড্রোকার্বন দহন বিক্রিয়ায় এত গ্রাম পানি এবং এত গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, এবং বলা হয়েছে হাইড্রোকার্বনটির স্থূল সংকেত কত। হাইড্রোকার্বনটির স্থূল সংকেত যেটা কুয়েট 16-17-তে আসছিল, এবং এখানে 4টা মোটামুটি অপশন দেওয়া হয়েছে, A B C D 5টা দেওয়া হয়েছে। এখন যেহেতু এটা হাইড্রোকার্বন দহন বিক্রিয়া, তো এখানে একটা পয়েন্ট লিখছি আমি, দেখো CXHY plus X plus Y/4O2 = XCO2 plus Y/2 H2O। মূলত সমতার খাতিরে এখানে X plus Y/4 চলে আসছে। কিভাবে আসছে সংক্ষেপে যদি বলি একটু আমি, যে কার্বন হচ্ছে X, তো এখানে X দ্বারা গুণ করতে হবে, X দ্বারা গুণ করলাম, ঠিক আছে। হাইড্রোজেন Y সংখ্যক, তো এখানে যদি আমি Y/2 করি, 2 কাটা গেল, তাহলে Y সংখ্যক হাইড্রোজেন হচ্ছে না, এখানে হচ্ছে। এখন এগুলো দিতে গিয়ে তো অক্সিজেনে উল্টাপাল্টা লাগে গেল, এখন অক্সিজেন মিলাতে গিয়ে এখানে আমাকে X plus Y/4 দিতে হলো। মানে মেইন কথা হচ্ছে
দহন বিক্রিয়ার যে কোনো প্রশ্ন সলভ করার জন্য, দহন বিক্রিয়ার যে কোনো প্রশ্ন সলভ করার জন্য বিক্রিয়াটি মনে রাখিও, মানে এটা মুখস্থ রাখিও, পরামর্শ দিলাম, মুখস্থ রাখিও, মুখস্থ রাখিও। এখন আমরা কোশ্চেনটা সলভ করতে চলে যাই, কোশ্চেনটা সলভ করতে চলে যাই। প্রথম কথা, প্রত্যেকের মোল সংখ্যাগুলো বের করি একটু, আমাকে বলো। এন অফ 3 মিটার পানি, এন অফ পানি ডাব্লিউ বাই এম 0.72 ভাগ 18, তারপরে এন অফ কার্বন ডাইঅক্সাইড ডাব্লিউ বাই এম, ডাব্লিউ কত 3.08, 3.08 আর 44, বলো একটু এখানে কত আসলো? 0.04 আর এখানে 257। ওকে থাক। এরপরে যে ঘটনাটা ঘটবে, অতএব এই কার্বন ডাইঅক্সাইড এবং পানির অনুপাত বের করার চেষ্টা করব, CO2:H2O, মানে এই ফরম্যাটে তুমি এই টাইপের ম্যাথগুলো করবা, এগুলো অদ্ভুত টাইপের ম্যাথ কিন্তু, হ্যাঁ করতে হচ্ছে, কিছু করার নাই। তো কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি আমি 0.257, তুমি যে কোনো একটা আগে লিখতে পারো, অসুবিধা কিন্তু নাই। তো আমি আগে কার্বন ডাইঅক্সাইড লিখলাম, H2 0.0, তুমি আরো দু একটা মান নাও না, কারণ এখানে সবগুলো মান না নিলে একটু উল্টাপাল্টা হয়। 0.04ই আসছে, ওকে থাক তাহলে। তো এরপরে যেটা করতে পারি আমি, এটা হচ্ছে এটা কাটাকাটি করলে মানে ক্ষুদ্রতম অংশ নিয়ে আসা সম্ভব, এটা ছোট ছোট অংশে আনা সম্ভব। কত আসে, কত আসবে? ভগ্নাংশ না, ভগ্নাংশ আনতে যাচ্ছে না। আচ্ছা যা হোক, আমি একটু এখানে করার চেষ্টা করি। এরপরে যে কাজ করব, x ভাগ y/2 করব। এই যে x ভাগ y/2, y/2, x এর মান বসাবো এখানে, x এর মান মানে এই কার্বন ডাইঅক্সাইডের মানটা বসাবো 0.257 আর 0.04 বসাবো। তারপরে ক্যালকুলেশন যদি করো, সংখ্যা মানে শর্টকাটে যদি করো, পুরোটা করলে তো অনেকবার করা যায়, এর সাথে 2 গুণ করে দাও। এরপরে 0.257 আর এটার সাথে 2 গুণ করে দেখো তো কত আসে, 0.08 বোধহয় আসবে নাকি, দেখো কত আসে। এটার সাথে 2 গুণ করলে এটা আসে, সব কিছু করতে বলে নেই, 0.08 আসছে। আচ্ছা ঠিক আছে আসুক। দাঁড়াও, অতএব x/y ইকুয়াল যেটা আসবে তাহলে 0.257 ভাগ 0.08। এখন এই জিনিসটাকে ধরবো আমি কার্বন, এই জিনিসটাকে সি ধরবো, কার্বনটাকে সি ধরবো, বুঝে নাও কোথায় গেল। এই যে কার্বনটাকে এক্স ধরবো, আর হাইড্রোজেনটাকে আমি ধরবো ওয়াই, এটাকে আমি ওয়াই ধরবো, এইচ ধরবো, এইচ ধরবো। তাহলে কার্বন ভাগ হাইড্রোজেন, এই দুইটা ভাগ মানে এটা ভাগ এটা করলে কত আসে বলো তো এবার? 3.2135 এখন কার্বন বাই হাইড্রোজেন ইকুয়াল তাহলে পাচ্ছি আমি 3:2125। এখানে খালি ভুল আর ভুল, কত আসতেছে? 0.07। এত ভুল তথ্য দিচ্ছ কেন? 0.07 এভাবে উত্তর মিলতেছে না, সমস্যা হচ্ছে তো। 0.07 0.07 0.07 0.07 এখানে কত আসলো? 0.875। তাহলে এখানে পাচ্ছি আমি 0.875, 0.875। এবার চেক করে দেখো এগুলা, এটা মিলে গেছে।
তাহলে এখানে যদি আমি একটু কাজ করি, এইটা কিন্তু ভগ্নাংশ করো, কত আসবে রে? 7/8 আসে কিনা দেখো তো। 7/8 আসতেছে, 7/8 আসতেছে। তাহলে বোঝা গেল যেটা কার্বন হচ্ছে 7 হবে আর হাইড্রোজেন হচ্ছে 8 হবে। এভাবে এই টাইপের ম্যাথ করতে হবে। এবং এটা আসছিল কুয়েট 16-17-তে আসছিল। আমরা ওই ফরম্যাটটাকে কাজে লাগিয়ে 27 নাম্বারটা করার চেষ্টা করবো এখন, দেখি কি হয়। ওই ফরম্যাটটাকে কাজে লাগিয়ে দেখি তো কি হয়, বুঝে দিচ্ছি। এটা ওই ফরম্যাটটাকে কাজে লাগিয়ে 27 নাম্বারটা করার চেষ্টা করি। এটা আসছিল কুয়েট 8-9। তো এখানেও কার্বন হাইড্রোজেনের ব্যাপার স্যাপার আছে, কার্বন ডাই অক্সাইডের পানির ব্যাপার স্যাপার আছে। তাহলে পানি হচ্ছে কত? পানি হচ্ছে, দাঁড়াও, কোনো একটি বস্তুর এত গ্রামকে পোড়ালে এত গ্রাম কার্বন ডাই অক্সাইড এত গ্রাম পানি উৎপন্ন হয়। তো পানি হচ্ছে তোমার 0.445 ভাগ হচ্ছে 18, 0.024। আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে তোমার 0.774 ভাগ হচ্ছে 44। কত আসে? 0.0176। তাহলে এখানে পানি এবং কার্বন ডাই অক্সাইডের ডাটাগুলো আমি পূর্বের মতো বের করে নিলাম এবং সেই পূর্বের মতো কাজ করব এখন। CO2:H2। আচ্ছা দেখো, এখানে মোটামুটি 3-4টা করে মান না নিলে না সমস্যা হয়। আরো কি মান আছে এখানে দেখো তো একটু, আর কি ডাটা আছে এখানে? 4টা করে মান নাও বা 4-5টা করে মান নাও, 5টা করে নাও। 0.24, তারপর 72, আর এখানে আরেকটা মান নাও 759। মোটামুটি 4-5টা করে নাম নিলাম, এই মান নিলাম। এরপরে যে ঘটনা ঘটলো অনুপাতগুলো একটু লিখি এখানে। কার্বন ডাই অক্সাইড কত পাইছি এখানে? 0.01759 = 0.02472 নিলাম। এরপরে x/y/2 করি, x/y/2 করি। তো x এর মান কত? আচ্ছা এখানে একটা কথা বলি, আমরা যে এই যে দহনের যে ম্যাথগুলো করতেছি, আমরা এই দহনের ম্যাথ এই সূত্রটার দিয়ে রিটার্ন অংশ টপিকে গিয়ে অন্য সময় আমি এটা নিয়ে রিটার্ন নিয়ে কাজ করব। আপাতত আমরা এমসিকিউ নিয়ে কাজ করতেছি, আগাম বলে দিলাম। তো x এর মান কত এখানে পাচ্ছি? তাহলে x মানে কার্বন ডাই অক্সাইড বুঝাচ্ছি আমি বর্তমানে 0.01759, আর এটা বসাবো এইখানে, y এর এখানে বসাবো 0.02472। আচ্ছা, এরপরে এই মানটার সাথে এই যে এর সাথে এর গুণ করে দেব, গুণ করব। তো গুণ যদি করি তাহলে যেটা রেজাল্ট আসবে সেটা হচ্ছে উপরে তো ওইটাই থাকলো 0.01759, আর এটা 2 গুণ করলে কত আসে? 0.04944 আসলো। ওকে, এটা মানে কিন্তু বর্তমানে x/y। এখন যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এই এক্সটাকে ধরতেছি আমি কি কার্বন, আর এই ওয়াইটাকে ধরতেছি আমি হাইড্রোজেন ধরতেছি। এখন এই দুইটাকে তুমি কি করবা? এই দুইটাকে একটা কাজ করো, এইটা ভাগ এটা করো, সমস্যা নেই। অতএব কার্বন ভাগ হাইড্রোজেন করো তো একটু, এটা ভাগ এটা করো তো। তাহলে এইখানে কত হচ্ছে? 0. পুরো মোটামুটি 3-4টা মান বলো। 0.3557। ওকে, আসছে। এখন আমরা চেক করে দেখি কার্বন আর হাইড্রোজেন ভাগ করে এরকম কিছু আসে কিনা। দেখো তো, 8/16 আসবে না, 2/15, 8/23 কত আসে? কাছাকাছি মিলতে পারে, হুবহু এটা আসছে। যেমন 0.347 আসছে। আচ্ছা আসুক না, এটা দেখি একটু। আর এটা কাছাকাছি মিলতেছে, এটা মিলবে কত আসবে? 0. এটা হবেই না, বাপ আরেকটা আছে এখানে 23। আর এটা এটা কত আসছিল জানো? কাছাকাছি উত্তর এটা নাকি? তাহলে উত্তর আমাকে সি দেখাইতে হবে, উত্তর সি দেখাইতে হবে। তো এই টাইপের ম্যাথগুলো আমাকে এইভাবেই করতে হবে। আমরা 28 নম্বরে চলে আসলাম। সোডা ক্ষার এর শতকরা পানির পরিমাণ 62.94% হলে
যৌগটিতে পানির অণুর সংখ্যা কত? আচ্ছা, আবারও বলি, সোডা ক্ষার, মানুষ বলবে ওয়াশিং পাউডার যেটাকে বলে আর কি। তো ওয়াশিং পাউডারের সংকেত কিন্তু এইটা Na2CO3 10 অণু পানি। তো 10 অণু পানি, এটা হচ্ছে তোমার কাপড় কাঁচা সোডার সংকেত, এবং পানির পরিমাণ বলছে এত পার্সেন্ট। একটা কথা বলি, যেহেতু পানির পরিমাণ 100% নাই, তাহলে সোডা ক্ষারের সংকেত এটাও হবে না। এই প্রশ্ন অনুযায়ী হবে তখন N অণু পানি। কেন? এখানে পানির পরিমাণটা 100% দেওয়া নাই, তখন N অণু পানি নিয়ে কাজ করতে হবে। মানুষ যেটা ভুল করবে সেটা 10 অণু পানি নিয়ে কাজ করতে যাবে। তারপর বলা হয়েছে যৌগটিতে পানির অণু সংখ্যা কত? কুয়েট 9 10, অ্যান্সার 10 অবশ্য আসবে। তো একটা কথা বলি, শর্টকাট একটা আছে, শর্টকাটটা হচ্ছে এরকম, খাবার সোডার তোমার কাপড় কাঁচা সোডার সংকেত তো এইটা 10 অণু পানি, উত্তর 10, শেষ। কিন্তু শর্টকাট করছে, ঠিক আছে, আমাকে তো ইয়াও করতে হবে, ব্রডকাটও করতে হবে। তো করি একটু, তো আমরা করি 28 নম্বর। তো 106 প্লাস 18n, দেখো তো আণবিক ভর ঠিক আছে কিনা? ঠিক আছে। এত এর মধ্যে পানি আছে 18n, আমি ভুল কিছু লিখিনি, দেখো চেক করে। ঠিক আছে রে, হুঙ্গা বলো। অতএব 1 এককের মধ্যে কত, তারপরে শতকরা, শতকরা বলছে কোশ্চেনে, 100 এর মধ্যে কত। তাহলে এখানে যেটা হবে 18n ইন্টু 100 ভাগ হচ্ছে 106 প্লাস 18n, তাই তো মনে হচ্ছে কথা নাকি? আচ্ছা, তাহলে এখন যেটা হবে সেটা হচ্ছে প্রশ্ন মতে যেটা বের করলাম, এটা পানির অংশটা বের করলাম না রে, এইটা H2O না, তাই তো মনে হচ্ছে আমার কাছে, পানি নিয়ে তো কাজ করলাম। তাহলে 18n ইন্টু 100 ভাগ 106 প্লাস 18n, কোশ্চিনে পানির একটা শতকরা পরিমাণ দিছে না? কোশ্চিন পড়ো, কার শতকরা পরিমাণ দিছে? আর এটা কার শতকরা পরিমাণ? এটা কার শতকরা পরিমাণ? পানির। ইকুয়াল না রে? ইকুয়াল। তাহলে আমরা কি লিখতে পারি? 62.94% লিখতে পারি, বা পার্সেন্ট না লিখলে হবে। অতএব এন এর মানটা একটু দ্রুত গতিতে আমাকে বের করে দেখাও তো। 10। আচ্ছা, অ্যান্সার আসছে 10.001, 10.001 মানে হচ্ছে 10। তো আমাদের উত্তরও 10 ছিল, আমাদের অপশন অনেকগুলো ছিল, তার মধ্যে সঠিক উত্তরটা আমি লিখে রাখছি 10, উত্তর কিন্তু 10ই হবে। আর শর্টকাট কি আমরা জানি, তোমার কাপড় কাঁচা সোডার সংখ্যা 10 অণু পানি, সোডিয়াম কার্বনেট 10 অণু পানি, এটা অ্যান্সার করতে পারো। আবার এইভাবেও তুমি অ্যান্সার করতে পারো যদি রিটেন কখনো আসে। তাহলে আর কি বলার, ওকে আমরা চলে যাচ্ছি 29 নম্বর। এরপরে দেখো 29 নম্বর, 0.34 গ্রাম এর কোন যৌগকে পুড়িয়ে 0.14 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া গেলে যৌগটিতে কার্বনের শতকরা পরিমাণ কত? আসছে কোথায়? আসছে হচ্ছে তোমার বুয়েটে 21-22, রিসেন্টলি 3-4 বছর আগে আসছে, এবং উত্তরও আমি লিখে দিচ্ছি 11.23%। আমরা নিয়মের বাইরে যাব না। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কার্বনের পার্সেন্টেজ বের করি আগে। 29, এই 44 গ্রামের মধ্যে কার্বন 12 গ্রাম, একে কত, অমুকে 0.14 কত, কুইক তাড়াতাড়ি। 44 গ্রাম CO2 এর মধ্যে কার্বন পাচ্ছি 12 গ্রাম, 1 গ্রামের মধ্যে, আর 0.14 এর মধ্যে 0.038 গ্রাম। এটা কি শুধু কার্বন? মাথা রাখিও, এটা কি রে? কার্বন 382 গ্রাম। ওকে, এটা কিন্তু কার্বনের, যেটা আমরা বের করলাম। ঠিক আছে, এবার মূল যৌগ কোনটা, মূল পরিমাণ কোনটা? 0.34। 0.34 এর মধ্যে, এই কথা বলো, 0.34 এর মধ্যে, 0.34 এর মধ্যে এত গ্রামের মধ্যে শুধু কার্বন, এই কার্বন না রে, শুধু কার্বন পাইছি কত? 0.0382 গ্রাম শতকরা পাইছে তো। অতএব 1 গ্রামে কত? অতএব 100 গ্রামে কত শতকরা? দেখো তো 11.23 আসে কিনা। 11.22 সামথিং কিছু আসতেছে, তো এটা মানে 11.23 প্রায় কাছাকাছি উত্তর চলে আসছে। তো আমরা এই টাইপের ম্যাথ এভাবে করবো, বুয়েটে আসছে, কঠিন কিছু আসেনি আমার কাছে যেটা মনে হয়েছে। এরপরে লাস্ট ম্যাথ 30 নাম্বার, যেটা বোর্ডে আসছিল, বরিশাল বোর্ড 23, এবং উত্তর লেখা রাখছে 0.9815। তো এখানে যেটা বলা হয়েছে W/W। এবার আমার সাথে যদি একটু কথা বলো, আমরা যেহেতু থিওরি ক্লাস আলোচনা করে আসছি, এই সোডিয়াম কার্বনেট কত গ্রাম? আণবিক ভর না,
সোডিয়াম কার্বন 10 গ্রাম W/W সোডিয়াম কার্বন মানে 10 গ্রাম সোডিয়াম কার্বনেট। আর যেহেতু জলীয় দ্রবণ বলছে, পানি কত কত গ্রাম হবে? পানি সোডিয়াম কার্বনেট 10 গ্রাম, তাহলে পানি কত গ্রাম? 90 গ্রাম। আবারও বলি 10, আচ্ছা 30 নাম্বার, এটা 30 নাম্বার 10% W/W Na2CO3 মানে 100 গ্রাম এর মধ্যে Na2CO3 আছে 10 গ্রাম। অতএব বা সুতরাং Na2CO3 10 গ্রাম এবং পানি হচ্ছে 90, তো পারলাম না বলতে, ভালো করে আমি লিখিয়ে দিই 90 গ্রাম। কেন 90 গ্রাম বুঝে নিও, এই যে জলীয় বলছে। ওকে, এখন আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে এর এন বের করব W/M দিয়ে। W হচ্ছে কত গ্রাম রে? 10, আর এখানে 100 আণবিক ভর 106, এটারও আমরা এন বের করব। W কত? 90, আর তোমার এম কত? পানি 18, 5 18 0.0943 আর 5 8 5। ওকে, কার চাইছে? পানির মোল ভগ্নাংশ কি দ্বারা প্রকাশ করে? মোল ভগ্নাংশকে x দ্বারা, x অফ পানি H2O। মোল ভগ্নাংশ নিয়ে আলোচনা বিস্তারিত করা আছে পরিবেশ রসায়নে। উপাদানের মোল সংখ্যা মানে পানির মোল সংখ্যা 5 বাই টোটাল মোল সংখ্যা 0.0943 টোটাল, এটা প্লাস 5, তো চাপো তো 0.9815। জি, মোল ভগ্নাংশের একক ছিল, করাইছিলাম কি? একক ছিল না, তাহলে উত্তর কিন্তু এটাই হবে। এই যে অনেকগুলো অপশন ছিল, তার মধ্যে সঠিকটা লিখে রাখছে এখানে, বরিশাল বোর্ডে এসে আসছিল। আমরা এখন 31 নম্বরে চলে আসলাম। তো এই 31 নম্বরের এমসিকিউটা ছিল এরকম যে 180 আণবিক ভরের একটি যৌগে 40% কার্বন 36.6% হাইড্রোজেন থাকলে যৌগটি কি হতে পারে? রাজশাহী বিশ্ববিদ্যালয় 12-13তে আসছিল। অপশন ছিল রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, গ্যালাক্টোজ, কোনটি নয়। এই রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, গ্যালাক্টোজ এই শব্দগুলো জৈব রসায়নের শেষের দিকে আছে, জৈব রসায়ন অধ্যায়ের শেষের অংশে এই টপিকগুলো আছে। তো যেহেতু আমরা করিনি, সেহেতু আমরা এই অ্যান্সারটা করা আমাদের জন্য কঠিন। তারপর আমি একটু সলভ করে দিচ্ছি। তো একটু দেখি রাইবোজের স্ট্রাকচারটা কেমন। দুইটা কার্বন দিবা, এখানে একটা কার্বন, এইখানে একটা কার্বন দিবা, তারপরে এখানে একটা জয়েন্ট লাগাই দিবা। আমি আরেকটু এটা এই পাশে লিখি, সুবিধা হবে, এবং এটা আরেকটু আমি এইভাবে দেই। হ্যাঁ, এরপরে এইখানে একটা হাত বের করে দেবো, এখানে একটা হাত বের করে দেবো। এখানে থাকবে OH, এখানে থাকবে H, তারপরে এখানে থাকবে H, এখানে থাকবে OH, এই হাতে থাকবে H, এই হাতে থাকবে OH, এই হাতে থাকবে H, এই হাতে থাকবে OH, সরি, এই হাতে থাকবে CH2OH, CH2OH। আচ্ছা, এর নাম হচ্ছে রাইবোজ। আমরা একটু গবেষণা করব। এখানে কার্বন কয়টা? 1 2 3 4 আর কে 5, C5। H কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 আর কে 10টা বোধহয়, 10টা। আর ও কয়টা? 2টা নাকি? একটা আর একটা এখানে 1 2 3 4 আর কে 5, O5। আমরা একটু এরিয়াটা বের করি, আণবিক ভরটা চেক করি, দেখি কত আসে। 5 12 60, 5 16 80, আর এই পাশে 10, কত হচ্ছে? 150 আসতেছে। দেখো এটা নিয়ে একটু গন্ডগোল আছে। তো গন্ডগোল বলতে কি, একটু ঝামেলা আছে এই এমসিকিউটাতে, আমি সেই ঝামেলাটাও বলে দিচ্ছি, এই কারণে ব্যাখ্যা করতেছি। এরপরে আমি ডিঅক্সিরাইবোজ লিখবো। প্রথমেই আমি একটু লাল কালি দিয়ে দেখাই দিই তোমাকে ডিঅক্সিরাইবোজ মানে। আচ্ছা দাঁড়াও, বলতেছি আগে এই কার্বনটা মার্ক করো তো। 1 2 3 4 5, এখান থেকে মার্ক করতে হবে। তো এখানে 1 নম্বর কার্বন, এটা 5 নম্বর কার্বন। এই ডিঅক্সিরাইবোজ মানে হচ্ছে 2 নং কার্বনে OH থাকবে না। ডি মানে নাই, ডি মানে নাই, কি নাই? 2 নং কার্বনে নাই, কি নাই? OH নাই, থাকবে কি? H। এই ছবিটা হুবহু কপি করতেছি আমি।
এই ছবিটা হুবহু কপি করতেছি আমি, করলাম। এই ছবিটা হুবহু কপি করতেছি আমি, কপি করলাম, এই যে কপি করতেছি। এরপরে আমরা একটু দেখি কি হয়। এইখানে আমি বারবার বলছি সব ঠিক থাকবে, শুধুমাত্র 2 নাম্বার কার্বনে চেক করে দেখো ঘটনা কি ঘটাচ্ছি, পার্থক্য কোন জায়গায়। 2 নাম্বার কার্বনে এইচ দিছি, বিস্তারিত কিন্তু আমরা বলে দিছি আমি কোন জায়গায় করব। এখানে এইচ দিলাম, এখানে ও এইচ দিলাম, আগের মতোই কিন্তু সব আগের মতো, CH2OH আর এখানে হচ্ছে এইচ। দেখো তো প্রত্যেকটা কার্বনের হাত পা মিলছে কিনা, মিলছে কিন্তু। তাহলে পার্থক্য হচ্ছে এই যে এখানে একটু বক্স করে দিলাম, তাহলে ভবিষ্যতে বুঝতে সুবিধা হবে যে কি কারণে বক্স করে দিয়েছিলাম। জিনিস একটাই, শুধু 2 নাম্বার কার্বনগুলোতে ঘটনা ঘটছে। এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4 আর এখানে হচ্ছে 5। ওকে, এরপরে এর আণবিক ভর আমরা বের করব, তার আগে চেক করে নি কি হচ্ছে। কার্বন হচ্ছে কয়টা রে, 5টাই তো নাকি? আচ্ছা, আমার কাছে মনে হয়েছে যে এখানে হাইড্রোজেন কয়টা থাকবে, 11টা। হাইড্রোজেন যদি 11টা হয় তাহলে অক্সিজেন কয়টা হবে? হাইড্রোজেন 10টা। আচ্ছা, তাহলে এখানে হাইড্রোজেন থাকতেছে 10টা আর অক্সিজেন কয়টা? অক্সিজেন 4টা। একটু আণবিক ভরটা বের করো তো। 5 12 60, 4 16 64 আর 10 কত হচ্ছে? 134 আসতেছে, গেল। এরপরে আমি আবার বলতেছি, এগুলো নিয়ে বিস্তারিত আমরা সেই টপিকে আলোচনা করব, যে এখন যেহেতু করতে হচ্ছে কিছু করার নেই, যার কারণে আমরা করতেছি। এরপরে গ্যালাক্টোজ, দেখি কি হয়। গ্যালাক্টোজ হচ্ছে তোমার বেনজিনের মতো স্ট্রাকচার, জাস্ট একটু পার্থক্য, জাস্ট একটু পার্থক্য। পার্থক্যটা বলে দিচ্ছি আমি। এই জায়গাতে শুধু একটা অক্সিজেন থাকবে, এই জায়গাতে শুধু একটা অক্সিজেন থাকবে। আচ্ছা, এরপরে এই প্রত্যেকটা জায়গাতে কিন্তু কার্বন থাকবে মাঝখানে, এই যে এই কার্বনগুলো থাকবে, এখানে কার্বন থাকবে, এখানে একটা কার্বন থাকবে, তারপরে এখানে একটা কার্বন থাকবে, তারপরে এখানে একটা কার্বন থাকবে, এইখানে একটা কার্বন থাকবে। যদি আমি এই সি গুলো নাও দেখাইতাম তবুও হইতো। একটু তাকাও, মিশিয়ে দিচ্ছি আমি। যদি এরকম করে লিখতাম না তবুও কিন্তু আমার হইতো, স্যাররা বুঝে নিত এখানে যে এখানে কি আছে। যেমনটা তুমি বেনজিন লিখো, তুমি কার্বনগুলো দেখাও না, তাহলে এটাও রাইট, এটাও রাইট। তো কথা বুঝতে পারছো কি? একটু বুঝে নিতে হবে কিছু কথা। ওকে, এরপরে যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে এইখানে OH দিব আমি, এখানে এইচ দিব। এবার ইয়া করে দাও, এখানে এইচ, এখানে হচ্ছে তোমার OH, এরপরে এইখানে OH, এখানে হচ্ছে এইচ, এরপরে এখানে হচ্ছে তোমার OH, এখানে OH আর এখানে হচ্ছে এইচ। আর এই কার্বনের উপরে আরেকটা দিচ্ছে CH2OH আর নিচে থাকবে শুধু H। দেখো তো হাত পা প্রত্যেকটা কার্বনের মিলছে, এখানে 4টা করে হয়েছে কিনা? 4টা করে হয়েছে কিন্তু। এর নাম গ্যালাক্টোজ। আমরা একটু গবেষণা করি। কার্বন কয়টা বলো কুইক? কার্বন 6টা। হাইড্রোজেন কয়টা বলো তো? কয়টা? 12টা। আর অক্সিজেন কয়টা? দেখো তো। হ্যাঁ, 6টা। অক্সিজেন হচ্ছে 6টা। তো এটা তো গ্লুকোজের সংকেত নাকি? CH12O6, তো 180 হওয়ার কথা নাকি? 180 করছি কিন্তু, মোটামুটি যতটুকু করার করছি। এখন আমরা যে একটা শর্টকাট শিখে আসছি, যে আণবিক সংকেত বের করার টেকনিক হচ্ছে অপশনের আণবিক সংকেত, আর সরি অপশনের আণবিক ভর এবং উদ্দীপকের আণবিক ভর যদি সেম হয় তাহলে নাকি সেটা উত্তর হয়, ঠিক কিনা? তো দেখো তো, আমাদের এই 3টা অপশনের মধ্যে গ্যালাক্টোসের আণবিক ভর ছিল 180 আর উদ্দীপকের আণবিক ভরটাও ছিল 180। ওই লজিকের ভিত্তিতে অ্যান্সার হওয়ার কথা কোনটা? সুন্দর জায়গায় চলে আসবো হাসতে হাসতে, তাই না? এবার একটু গবেষণা করব। তাকাও মনে মনে, মনে মনে নাচ যেমনি পারো। 180-র মধ্যে কার্বন কত রে? 6 12 72। 1 গ্রামের মধ্যে কত? আর তোমার 100 গ্রামের মধ্যে কত? তাড়াতাড়ি কুইক চাপো, চাপো। আমি কার্বনের 40, এখানে 40% কার্বন পাইছি। এই যে কার্বন 40%, তাহলে তো মানুষ আরো খুশি হবে। ও তাই তো, উত্তর এটাই হবে তাহলে। ঠিক আছে, এবার হাইড্রোজেন চেক করে, হলে তো অবশ্যই ভালো, আলহামদুলিল্লাহ ভালো।
তাহলে 180 গ্রামের মধ্যে অক্সিজেন পাচ্ছি আমরা 16 কত 96 শেষ করতে দাও আগে। সরি, এখানে হাইড্রোজেন বলছে না, হাইড্রোজেন বের করবো। তাহলে হাইড্রোজেন কয়টা আছে 12, এত গ্রামের মধ্যে হাইড্রোজেন হচ্ছে 12 গ্রাম। অতএব 1 গ্রামের মধ্যে কত, অতএব 100 গ্রামের মধ্যে কত 6.67%। যদি 100 করলাম আমি, 100 করলাম আমি, তো এটা কার ছিল, এটা ছিল কার্বনের, এটা কার ছিল, এটা ছিল হাইড্রোজেন। কার্বন মিললেও উত্তর গ্যালাক্টোজ হবে না। তাহলে উত্তর কোনটা হবে, এরকম করে তুমি চেক করবা প্রত্যেকটা অপশন, দেখবা যে এটাও তো মিলবে না, চেক করলে এটাও মিলবে না, কিন্তু যে ডিঅক্সাইড এটাও মিলবে না। উত্তর কিন্তু চেক এইভাবে চেক করবা, এটাও মিলবে না, মানে কার্বন হাইড্রোজেন মিলবে না। তাহলে উত্তর তোমার দাগাইতে হবে কোনটা, কোনটি নয় দাগাইতে হবে। এখন ধরে নিলাম এই পদ্ধতি আমি ভুলে গেছি, এখন কি হবে, এখন স্বাভাবিক নিয়মে আমাকে করতে হবে নাকি। তো স্বাভাবিক নিয়মে করে একটু দেখি কি হয়, স্বাভাবিক নিয়মে করি। আমরা তো এবার অপশন টেস্ট করে চেক করলাম, এই কথা কি বুঝতে পারছো আমার? আমরা অপশন টেস্ট করলাম, এবার আমরা স্বাভাবিক নিয়মে চলে যাচ্ছি, স্বাভাবিক নিয়ম। তো স্বাভাবিক নিয়ম যদি করি, বোঝা গেল এই যৌগটার মধ্যে তিনজন মানুষ আছে, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। দেখো তো কার্বন আর হাইড্রোজেন মিলে 100 হয়েছে কিনা, হয় নাই? এই কথা বলো, হয়েছে? বাকি অংশ কি হবে? জি, সুন্দর করে আমাকে বলো। কার্বন হচ্ছে তোমার এখানে 40/12, তারপরে তোমার হাইড্রোজেন হচ্ছে তোমার 36.6 আর বাকি অংশ অক্সিজেন তুমি নিজে বললা, তাহলে 100 মাইনাস 40 প্লাস 36.6 কত আসছে? 23.4% নাকি? 23.4%। আমি একবারে কাজ করলাম, নিচে আমি ভাগ দেবো কাকে দিয়ে? 16 দিয়ে। একটু বলো তো আমাকে এগুলো কত। 3.33 আসলো, 36.6 আসলো, আর 1.46 আসছে এখানে। তাহলে ক্ষুদ্রতম অংশ দিয়ে সবাইকে ভাগ দিতাম, মনে আছে? তাহলে 1.46, আর এইখানেও 1.46, এইখানেও 1.46, সবাইকে ভাগ দিছি, বলো 2.28, তারপর এখানে তাদের বলো, জোরে বলো, 25.06। ওকে, আর এখানে তো 1। আচ্ছা, আমি ধরেই নিলাম প্রায় 2, 3 তো আর না ধরি, তাই না? আর ধরেই নিলাম এটা হচ্ছে 25, আর এটা তোমার 1ই হচ্ছে। তাহলে নির্ণয় স্থূল সংকেত নাকি? অতএব স্থূল সংকেত পাচ্ছি আমি CHO, সি কত 2, H কত 25, ও কত 1। আচ্ছা, ঠিক আছে। এরপর আণবিক সংকেত বের করি। অতএব C2H25O, এখানে N দিয়ে আমরা আণবিক ভর বসাইতাম না রে? আণবিক ভর উদ্দীপকে আছে না একটা 180, এর আণবিক ভর বের করো। তুমি একবারে বলো না এখানে, মানে কত কত N আসতেছে, এটা 12 দুগুণা 65 N আসতেছে নাকি? 65 N ইকুয়াল 180, আর N ইকুয়াল কত আসতেছে? 2.76। আচ্ছা, আমি ধরেই নিলাম 3। এই 3টা আমরা যারা পড়াশোনা করছি এইখানে বসাইতাম না রে N এর জায়গায়। তাহলে 3 দুগুণা কত হইতো? 3 দুগুণা হইতো 6, 3 দুগুণা 6, আর 25 দুগুণা 3 25 75, আর ও হচ্ছে, এটা হচ্ছে আণবিক সংকেত নাকি? তাহলে এটা হচ্ছে আণবিক সংকেত। আমাদের কোশ্চেনে মোটামুটি যৌগটি মানে আণবিক সংকেত চাইছে। এখন এরকম অপশন দেখো, খুঁজে পাইলে করো। এই অপশন রাইবোজের সাথে মিলতেছে না, এই বলো মিলতেছে? ডিঅক্সি রাইবোজের সাথে মিলতেছে না, গ্যালাক্টোজের সাথে মিলতেছে না। তাহলে উত্তর দেখাবো কোনটা? কোনটি নয়। এই হচ্ছে এমসিকিউ। তাহলে একটু চোখ কান খোলা রেখে আমাকে এই টাইপের এমসিকিউ গুলো বিশেষ করে ভর্তি পরীক্ষা বা বোর্ড পরীক্ষায় করতে হবে, চোখ কান খোলা রেখে। কথা বুঝতে পারছো? ওকে, এখানে শেষ করলাম।